ফারুক ওকে। ঠিক আছে, ক্যারি অন। আমাকেও মিউট করে দেন, হ্যাঁ আমি পরে আবার আনমিউট করে নিব, নয়েজ তো অফিসিয়াল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কে ঢুকছে আবার? আসসালামু আলাইকুম। আমরা আজকে শুরু করব ফাইন্যান্স লেকচার 4। তো আমাদের আজকের টপিক হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। তো আমরা শুরু করি মূলধন ব্যয়। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে মূলধন ব্যয়টা কি। কোম্পানি বিনিয়োগের উদ্দেশ্যে বিভিন্ন সংগৃহীত যে মূলধনের যে উৎসগুলো আছে সেখান থেকে যখন মূলধন করে, ওই মূলধন করার ফলে তার যে ব্যয়টা হয় তাকে আমরা বলে থাকি মূলধন ব্যয়। এখন কিভাবে সেটা হতে পারে? যেমন একটা হতে পারে, সেটা ধরেন একটা কোম্পানি শেয়ার ইস্যু করলো, তাহলে এখন যদি সে শেয়ারের মাধ্যমে যদি সে অর্থায়ন করে, এখন শেয়ারের বিপরীতে কোম্পানিকে কি দিতে হবে? লাভের অংশ দিতে হবে। সেই জন্য লভ্যাংশটা হচ্ছে কোম্পানির জন্য মূলধন ব্যয়। আবার কোম্পানি যদি বন্ড ক্রয় করে থাকে, মানে বন্ডের মাধ্যমে যদি কোম্পানি অর্থায়ন করে থাকে, তাহলে সেই বন্ডের বিনিময়ে কোম্পানিকে কি দিতে হবে? ইন্টারেস্ট দিতে হবে। তাহলে সেই ইন্টারেস্টটা হচ্ছে মূলধন ব্যয়। এখন কোম্পানির দিক থেকে যেটা মূলধন ব্যয়, একজন বিনিয়োগকারীর দিক থেকে সেটা হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। তাহলে সেটা কিভাবে হতে পারে প্রত্যাশিত আয়ের হার? যেমন ধরেন আমি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার ক্রয় করলাম 10টা। এখন আমি আশা করি যে কোম্পানি আমাকে 10% করে ডিভিডেন্ড দিবে, অর্থাৎ 10% করে কোম্পানি আমাকে লাভের অংশ দিবে। তাহলে এই লাভের অংশটা আমি প্রত্যাশা করি, সেটা আমার জন্য প্রত্যাশিত আয়। আর কোম্পানির জন্য সেটা হচ্ছে মূলধন ব্যয়। অর্থাৎ মূলধন ব্যয় হচ্ছে কোম্পানি ভবিষ্যতে বিনিয়োগের উদ্দেশ্যে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের যে ব্যয়, তাকে আমরা বলে থাকি মূলধন ব্যয়। আর এই মূলধন ব্যয়টা হচ্ছে একজন বিনিয়োগকারীর জন্য প্রত্যাশিত আয়ের হার বা প্রয়োজনীয় আয়ের হার। মূলধন ব্যয়টা আমরা নির্ধারণ করি বা কেন মূলধন ব্যয়টা আমরা স্টাডি করি, সেই জিনিসটা আমরা এখন দেখব, যে আমাদের মূলধন ব্যয়ের কেন প্রয়োজন। আমরা মূলধন ব্যয় ফাইন্যান্স পড়তে গেলে মূলধন ব্যয়টা আমাদের কেন দরকার হচ্ছে, সেই জিনিসটাই আমরা দেখব। হ্যাঁ, প্রথমে যেটা সেটা হচ্ছে যে আমি যদি একটা ফার্মের, মানে আমি একটা প্রজেক্টে বিনিয়োগ করব, তাহলে এখন বিনিয়োগ করতে গেলে আমাকে দেখতে হয় কি, যে ধরেন আমি একটা ফার্মাসিউটিক্যালস বিজনেস দিব বা একটা ফার্মাসি দিব। এখন এই ফার্মাসি দিতে গেলে দেখা যাচ্ছে কি আমার 10 লক্ষ টাকার প্রয়োজন। এখন এই 10 লক্ষ টাকা তো আমি কোনো একটা উৎস থেকে সংগ্রহ করব। এখন যখনই আমি সেই 10 লক্ষ টাকা উৎস থেকে সংগ্রহ করব, তো সংগ্রহ করার সময় অবশ্যই আমাকে দেখা যাচ্ছে আমি যদি ঋণ নিই, তাহলে ঋণের বিপরীতে আমাকে সুদ দিতে হচ্ছে। বা আমি যদি শেয়ার বিক্রি করি, তাহলে শেয়ারের বিপরীতে আমাকে লাভের অংশ দিতে হচ্ছে। এখন এই ক্ষেত্রে এই যে আমি যে দশ লক্ষ টাকা দিয়ে ফার্মাসি বিজনেসটা করছি, এই বিজনেসটা করার কারণে দেখা যাচ্ছে আমাকে ওই মূলধন বা মূলধনের বিপরীতে লাভের অংশ, অথবা ঋণের বিপরীতে আমাকে দিতে হচ্ছে সুদ। এখন এই দুইটা জিনিস হচ্ছে আমার জন্য মূলধন ব্যয়। এখন আমি যে 10 লক্ষ টাকা দিয়ে ফার্মাসিটা দিব, সেখান থেকে আমি পর্যাপ্ত পরিমাণ অর্থ পাচ্ছি কিনা, এবং সে অর্থ দিয়ে এই লাভের অংশ বা ঋণ পরিশোধ করতে পারছি কিনা, সেটা আমাকে দেখতে হবে। এই ব্যাপারটাকে বলছে বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন। এরপরে বলছে যে ফার্মের ঋণ নীতি নির্ধারণ। ফার্মের ঋণ নীতিটা কি আমাকে দেখতে হবে। আমরা যখন আমরা মূলধন সংগ্রহ করি, তখন আমি দুইটা উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারি। একটা হচ্ছে আমার ইকুইটি, একটা হচ্ছে আমার লাইবিলিটি। আমাদেরকে এই জিনিসটা বুঝতে গেলে একটু অ্যাকাউন্টিং এ যেতে হবে। অ্যাকাউন্টিং এর একটা ইকুয়েশন আছে, সেখানে বলা হচ্ছে যে এ ইকুয়াল টু এল প্লাস ওই, অর্থাৎ অ্যাসেট সমান লাইবিলিটি প্লাস ইকুইটি। যদি 100 টাকা বিনিয়োগ করতে যাই, তাহলে এই 100 টাকা আমি কি করতে পারি,
100 টাকা থেকে আমি হয়তো দায় নিতে পারি 50 টাকার, আবার হয়তো মালিকানা সত্ত্ব বা মালিকের মূলধন নিতে পারি 50 টাকার, আবার সেই সেম 100 টাকা অথবা মালিকের মূলধন নিতে পারি 30 টাকা। তাহলে এখন ফার্মের ঋণ নীতি নির্ধারণের ক্ষেত্রে বলা হচ্ছে যে ফার্ম কতটুকু কতটুকু লাইবিলিটি নিবে, কতটুকু ইকুইটি নিবে। যে ফার্ম কি 100 টাকা যে বিনিয়োগটা করবে সেখান থেকে কি 70 টাকা ঋণ হিসেবে নিবে, আর 30 টাকা কি মালিকরা দিবে, বা 30 টাকা কি ঋণ নিবে নাকি 70 টাকা মালিকরা নিবে। এই যে ফার্মের মূলধনে যখন আমরা করি, ফার্মের বিনিয়োগ যখন আমরা করি, যখন সেটাকে আমরা মালিকানা সত্ত্ব এবং লাইবিলিটির সাথে যে মিক্স করে যে ডিসিশনটা আমরা নিই, সেখানে বলছে সেই ডিসিশনটাকে বলছে ফার্মের ঋণ নীতি নির্ধারণ। এরপরে বলা হচ্ছে যে লভ্যাংশ নীতি নির্ধারণ। আমি যখন আমার একটা নির্দিষ্ট সময় শেষে গিয়ে আমার যখন মুনাফা হবে, সেই মুনাফার একটা অংশ আমরা শেয়ার হোল্ডারদেরকে দিই, সেই মুনাফার অংশটাকে আমরা বলছি লাভের অংশ বা লভ্যাংশ। এখন লভ্যাংশের ক্ষেত্রে অনেকগুলো নীতি আছে। একটা হচ্ছে যেমন ধরেন একটা পদ্ধতি হতে পারে এমন যে স্থির হারে লভ্যাংশ, যে লভ্যাংশের হারটা সবসময় স্থির থাকবে। আরেকটা হচ্ছে কি পরিবর্তনশীল, যে লভ্যাংশটা ধীরে ধীরে বাড়তে পারে। তাহলে এখন আমাকে দেখতে হবে আগে মূলধন ব্যয়টা, যে আমি যে জায়গা থেকে যে উৎস থেকে আমি মূলধনটা সংগ্রহ করছি সেই উৎসের ব্যয়টা কেমন সেটা আমাকে দেখতে হবে। সেই ব্যয়টা মেটানোর পরে তারপরে আমি কি অবশিষ্ট অংশ থেকে লাভের অংশটা দিব। এই জন্য আমাকে লভ্যাংশ নীতি নির্ধারণের ক্ষেত্রে মূলধন ব্যয়টা দেখতে হবে। এরপরে বলছে যে ফার্মের মূল্য নির্ধারণ। ফার্মের মূল্য নির্ধারণটা কি সেটা আগে আমাকে জানতে হবে। ফার্মের মূল্য নির্ধারণ বলতে বোঝাচ্ছে যে শেয়ার বাজারে ফার্মের শেয়ারের ভ্যালু, যে শেয়ারের মূল্যটা আছে সেটাকে বলছে ফার্মের মূল্য। অর্থাৎ ধরেন গ্রামীণ ফোন লিমিটেড কোম্পানির আজকে শেয়ার বাজারে তাদের শেয়ারের প্রাইস হচ্ছে 2000 টাকা, তার মানে আজকে কোম্পানির ভ্যালু 2000 টাকা। আবার দেখা যাচ্ছে আগামী দিন দেখা যাচ্ছে যে গ্রামীণ ফোন লিমিটেডের শেয়ারের প্রাইস বেড়ে হলো 2500 টাকা, তার মানে ওই দিনে গ্রামীণ ফোন লিমিটেডের শেয়ারের ভ্যালু হচ্ছে 2500 টাকা। তাহলে কি হচ্ছে যে ফার্মের মূল্য নির্ধারণ বলতে আমরা বুঝি যে শেয়ার বাজারে যে শেয়ারের যে মূল্যটা আছে, কোম্পানির যে শেয়ারের যে মূল্য, সেটাকে বলছি ফার্মের মূল্য। এখন এই শেয়ারের মূল্য নির্ধারণ করতে গেলে অবশ্যই আমাকে মূলধন ব্যয়টা দেখতে হয়, কারণ এই মূলধন ব্যয়ের উপর দেখা যায় কি আমার শেয়ারের প্রাইসের উঠানামাটা হয়ে থাকে। হ্যাঁ, এখন আমরা দেখব অর্থায়নের উপর আমার মূলধনের যে প্রভাব, মূলধন ব্যয়ের যে প্রভাব, সেই জিনিসটা আমরা এখন দেখব। হ্যাঁ, প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে তহবিল সংগ্রহের ক্ষেত্রে। আমি যখন তহবিলটা সংগ্রহ করি, আমি বিনিয়োগ করতে গেলে বিনিয়োগ করার আগে দেখা যাচ্ছে আমাকে তহবিলটা সংগ্রহ করতে হয়। এখন আমি যখন তহবিলটা সংগ্রহ করব তখন আমাকে মূলধন ব্যয়টা দেখতে হবে। যেমন ধরেন আপনি 1 লক্ষ টাকা আপনার প্রয়োজন। এখন এই 1 লক্ষ টাকা দেখা যাচ্ছে আপনি হয়তো 1 লক্ষ টাকার শেয়ার বিক্রি করতে পারেন, অথবা 1 লক্ষ টাকা কোনো একটা ব্যাংক থেকে লোন নিতে পারেন। এখন যখন আপনি 1 লক্ষ টাকা শেয়ার বিক্রি করবেন, তখন ধরেন আপনি দেখা যাচ্ছে 10% করে ডিভিডেন্ড দিবেন বা 10% করে লভ্যাংশ দিবেন। আবার দেখা যাচ্ছে কি আপনি 1 লক্ষ টাকা দেখা যাচ্ছে কোন একটা ব্যাংক থেকে নিলেন, দেখা যাচ্ছে তাকে মাত্র ইন্টারেস্ট দিতে হচ্ছে 2%। তাহলে এই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, তহবিল সংগ্রহের ক্ষেত্রে আপনাকে ওই কম হবে, মূলধনের ব্যয়টা সবচেয়ে কম হবে, সেই উৎস থেকে আমরা তহবিল সংগ্রহ করব। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাকে 10% ডিভিডেন্ডের চেয়ে 2% ইন্টারেস্টটা আমার জন্য অবশ্যই কোনটা সিলেক্ট করব, ব্যাংক থেকে লোনটা নেওয়া। তার মানে কি হচ্ছে তহবিল সংগ্রহের ক্ষেত্রে আমরা ওই উৎস থেকে তহবিলটা সংগ্রহ করব যেই উৎস থেকে আমাদের মূলধনের পরিমাণটা হবে কি একদম অল্প, মানে অর্থাৎ আমার মূলধন ব্যয়ের পরিমাণটা হবে কি একদম অল্প। ওই উৎস থেকে আমরা কি করব, তহবিলটা সংগ্রহ করব। হ্যাঁ, এরপর হচ্ছে তহবিল বিনিয়োগের ক্ষেত্রে এখন খেয়াল করেন আমি যে মূলধনটা সংগ্রহ করলাম সেই মূলধনটা আমি কি কোনো একটা উৎসে বিনিয়োগ করব। এখন বিনিয়োগ করার ক্ষেত্রে আমি মানে আমার যে জায়গা থেকে আমার যে রিটার্নটা আসবে সেটা দিয়ে যাতে আমি আমার মূলধনের ব্যয়টা মিটাতে পারি। যেমন খেয়াল করেন, ধরেন আপনি একজনের কাছ থেকে 50,000 টাকা লোন নিলেন। এখন 50,000 টাকা লোন নেওয়ার ফলে তাকে দেখা যাচ্ছে কি 2% ইন্টারেস্ট দিতে হবে। তাহলে এখন বেশি হয়ে থাকে,
যেমন ধরেন 50,000 টাকা আপনি আরেকজনকে লোন দিলেন, অন্যজনের কাছ থেকে 2% আপনি নিলেন, নেওয়ার পরে সেটা অন্য একটা জায়গায় আপনি ইনভেস্ট করলেন 50,000 টাকা, দেখা যাচ্ছে সেখান থেকে আপনার রিটার্ন আসতেছে 5%, তার চেয়ে বেশি আছে। তার মানে কি, যে রিটার্নটা আসবে সেটা দিয়ে আপনাকে এমন ভাবে সেটা সিলেক্ট করতে হবে যাতে আপনার মূলধনের ব্যয়টা আপনি মেটাতে পারেন। যদি সেটা 2% এর নিচে চলে আসে রিটার্নটা, তাহলে কি হচ্ছে, তাহলে আপনি লসে পড়ে যাচ্ছেন। তার মানে কি, আমি যখন বিনিয়োগ করব তখন বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই আমাকে মূলধন ব্যয়টা বিবেচনা করতে হবে। এখন মূলধন ব্যয় নির্ধারণের ক্ষেত্রে কিছু বিবেচ্য বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যেমন একটা যেটা বলছে যে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় কোনটা, যে আমরা যখন কোনো একটা প্রকল্প গ্রহণ করি, ওই প্রকল্প গ্রহণ করার কারণে আমাদেরকে যখন আরেকটা প্রকল্প ছেড়ে দিতে হয় তখন সে প্রকল্পটাকে বলছি আমরা সুযোগ ব্যয়। এরপরে সুদের হার, যে সুদের হারের অবস্থাটা আপনাকে দেখতে হবে, এই সুদের হারের তারতম্যের কারণে আপনার মূলধন ব্যয়ের পরিবর্তন হবে। যেমন ধরেন 5% ইন্টারেস্ট একরকম হতে পারে, 10% ইন্টারেস্ট, আবার দেখা যাচ্ছে আজকে দেখা যাচ্ছে বন্ডের ইন্টারেস্ট হচ্ছে 15%, আগামী দিন দেখা যাচ্ছে সেটা 2%। তাহলে এই যে উত্তরণ ব্যয়, উত্তরণ ব্যয়টা কি, ফ্লোটেশন কস্ট। আপনি যখন স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার ইস্যু করবেন বা বন্ড ইস্যু করবেন তখন তাদেরকে একটা ফি দিতে হয়, একটা ফি দিতে হবে। প্রত্যেকটা ট্রানজাকশনের বিপরীতে তারা একটা চার্জ কেটে নিচ্ছে, যেটাকে আমরা বলছি উত্তরণ ব্যয়। বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়ের হার, বিনিয়োগকারীরা আপনি যখন শেয়ার বাজারে ইস্যু করেন তখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সেই শেয়ার ক্রয় করে, এখন সে কি এক্সপেক্ট করছে, কতটুকু রিটার্ন এক্সপেক্ট করে সেটার উপর ভিত্তি করে আপনার শেয়ারটা সে কিনে। যেমন ধরেন গ্রামীণ ফোন লিমিটেড কোম্পানির শেয়ার যেভাবে বাজারে ইস্যু মানে বাজারে সেল হবে, তার মানে কি আরেকটা নতুন একটা গঠিত কোম্পানি, মানে ধরেন কিছুদিন হলো একটা কোম্পানি বাজারে আসছে, তার শেয়ারটা তো ওইভাবে মার্কেটে সেল হবে না। কারণ কি, বিনিয়োগকারীরা তার শেয়ারে এক্সপেক্ট করে রিস্ক বেশি, যেহেতু নতুন কোম্পানি তার মানে হয়তো তাদের রিস্ক থাকতে পারে। এই যে বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়ের হারটা আমাকে বিবেচনা করতে হবে। করের হার, ট্যাক্স রেট, আমাকে কি পরিমাণ কর দিতে হবে, আমি যে রিটার্নটা পাবো সেখান থেকে আমার ট্যাক্স রেটটা কেমন। প্রবৃত্তির হার, কোম্পানির গ্রোথ রেট, অর্থাৎ কোম্পানিটা প্রবৃত্তি কেমন অর্জন করে। যেমন ধরেন প্রবৃত্তিটা কিভাবে হতে পারে, ধরেন এবছর কোম্পানির আয় 100 টাকা, আগামী বছর কোম্পানির আয় হলো ধরেন 200 টাকা, বা তার পরের বছর কোম্পানির আয় হলো ধরেন 300 টাকা। তাহলে এখন আমরা কি বলতে পারি, তার মানে কোম্পানিটার বৃদ্ধি পাচ্ছে, কোম্পানির আয়টা দিন দিন বাড়ছে, তাহলে এটাকে বলছে প্রবৃত্তির হার। তাহলে আমাদেরকে যখন আমরা মূলধন ব্যয় নির্ধারণ করি তখন আমাদেরকে এই বিষয়টা দেখতে হয়। এরপরে লভ্যাংশ নীতি, মানে আমার লাভের অংশ করছি সেটাকে বলছি লভ্যাংশ নীতি। এই নীতির উপর ভিত্তি করে আমাকে কি করতে হচ্ছে, মূলধন ব্যয়টা নির্ধারণ করতে হচ্ছে। ইউনিট 1 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, ইউনিট 1 নিয়ে? ইউনিট 1 নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? ইউনিট 1 নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করেন। ওকে, এখন আমরা ইউনিট 2 তে আসি। তাহলে ইউনিট 2 তে যেটা বলছে যে মূলধন খরচ নির্ধারণ। এখন আমরা কিভাবে মূলধনের খরচটা নির্ধারণ করতে পারি, আমরা কিভাবে মূলধনের ব্যয়টা নির্ণয় করব। এখন এখানে আমাদেরকে অনেকগুলো ক্যালকুলেশন করতে হয়, যেগুলো আমরা সূত্র ইউজ করে ক্যালকুলেশন করি। বেসিক্যালি যেহেতু আমরা আবারও বলছি যে যেহেতু আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি বা এডমিশন টেস্টে যেহেতু আমাদেরকে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, যার কারণে দেখা যায় কি এখান থেকে কোনো ম্যাথ আসে না, কিন্তু বেসিক কনসেপ্ট থেকে কিছু প্রশ্ন আসে, আমরা সেই জিনিসটা দেখব। এখন সাধারণ শেয়ারের মূলধন খরচ যখন আমরা করে থাকি তখন সেই ক্ষেত্রে আমরা একটা মডেল ইউজ করে থাকি যেটাকে বলছি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এই ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল এখানে বলছে যে কোম্পানির প্রয়োজনীয় আয়ের হার হচ্ছে কি, ঝুঁকি মুক্ত আয় এবং ঝুঁকি অধিহার, এই দুইটার সমন্বয়ে একটা কোম্পানি বা ব্যক্তি তার প্রয়োজনীয় আয়ের হারটা নির্ধারণ করে থাকে। সে বিষয়টা আমরা এখন দেখব যে এটা কিভাবে করে। আপনারা কি বোর্ডটা দেখতে পাচ্ছেন? আমাকে একটু কনফার্ম করবেন। বোর্ডটা কি দেখছেন আপনারা? হ্যাঁ, থ্যাংক ইউ। এখন দেখেন যে আমি যদি
একটা কোম্পানির প্রয়োজন মূলধন ব্যয়টা নির্ণয় করতে যাই, বা একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূলধন ব্যয় নির্ণয় করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে সেটা করব, এই জিনিসটা আমরা এখন দেখব। ধরেন আমরা অনেকভাবে করতে পারি। প্রথমে আমরা যেটা অনুসরণ করতেছি সেটা হচ্ছে ক্যাপএম মডেল বা সিএপিএম মডেল। তাহলে সিএপিএম মডেলে কি বলছে, যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলে যেটা বলছে সেটা হচ্ছে আমার কে ই মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি, অর্থাৎ মূলধনের ব্যয় সমান, যেটা বলছে সমান আর এফ। স্ক্রিন দেখতেছি শাওন ভাই, এখন আবার ভিডিও দেখতেছি না। হ্যাঁ, কে ই সমান আর এফ রিস্ক ফ্রি প্লাস আর এম মাইনাস আর এফ। এই জিনিসটা আমাকে একটু বুঝতে হবে যে এখানে কি বলতে চাচ্ছে। কে ই মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি, অর্থাৎ মূলধনের ব্যয়, যে আমি যে উৎস থেকে আমি মূলধনটা সংগ্রহ করছি সেই মূলধনের ব্যয়টা, সেটাকে আমরা বলছি কে ই। এখন এখানে আর এফ বলতে বোঝাচ্ছে রিস্ক ফ্রি রেট, অর্থাৎ একজন বিনিয়োগকারী তার সমুদয় অর্থ সব জায়গায় বিনিয়োগ করে না, তার কিছু অর্থ সে যেখানে ঝুঁকি কম সে উৎসে বিনিয়োগ করবে, আর কিছু কিছু অর্থ বিনিয়োগ করবে যেখানে ঝুঁকি আছে ওখানে। এখন ধরেন এই আর এফ হচ্ছে রিস্ক ফ্রি, অর্থাৎ রিস্ক ফ্রি রেট, ঝুঁকি মুক্ত আয়ের হার। যেমন কিরকম হইতে পারে সেটা, ধরেন আপনি সরকার থেকে বন্ড কিনেছেন, তাহলে সেখান থেকে আপনি 5% ইন্টারেস্ট পান। এখন দেখেন এখানে কোনো রিস্ক নেই। কেন রিস্ক নেই? কারণ বাংলাদেশ সরকার আপনাকে 5% ইন্টারেস্ট দিতে বাধ্য, এবং সরকার সেটা দিবে। যে সরকারই আসুক না কেন, অবশ্যই সরকার আপনাকে আপনার আপনার কাছ থেকে যে মূলধনটা সংগ্রহ করেছে সেটার বিপরীতে আপনাকে 5% ইন্টারেস্ট দিবে। কিন্তু আপনি যদি কোনো একটা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন বা কোনো একটা বন্ডে বিনিয়োগ করেন কোম্পানির, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে একটা ঝুঁকি থেকে যায় যে আমি সেখান থেকে রিটার্ন পেতেও পারি, নাও পেতে পারি। তো সেটাকে আমরা বলছি আর এম, মার্কেট রিটার্ন। আমি মার্কেট থেকে যে রিটার্নটা পাচ্ছি সেটাকে আমরা বলছি মার্কেট রিটার্ন, আর এম মাইনাস আর এফ। এখন খেয়াল করেন, আমার আর এফ হচ্ছে ধরেন আমার আর এফ হচ্ছে 5%, 5% হচ্ছে আমার আর এফ। এখন আমার আর এম মাইনাস আর এফ, ধরেন আর এম হচ্ছে 13% আর আর এফ হচ্ছে 5%। তাহলে এই যে 13 থেকে যদি 5 মাইনাস করে দিই তাহলে আমি পাচ্ছি 8 পাচ্ছি। তাহলে আমার টোটাল কস্ট অফ ইকুইটি আসতেছে 13%। তার মানে কি আমি আমার মূলধন ব্যয় হচ্ছে এই জায়গায় 13%। এখন প্রশ্ন হচ্ছে আর এম থেকে আর এফটা কেন মাইনাস হয়ে যাচ্ছে? এই আর এম থেকে যে আর এফটা মাইনাস হচ্ছে এটাকে আমরা বলে থাকি রিস্ক প্রিমিয়াম। তো আরেকটু ডান পাশে নিলে ভালোই তো শাওন জি, ভাই, একটু ক্যামেরাটা ডান পাশে, মানে আপনার বাম পাশে আরেকটু, মানে যেদিকে নিচ্ছিলেন ওইভাবে, হ্যাঁ বাস। হ্যাঁ আরেকটু ঠিক নিচে আছে। কি নেওয়া যায়? আরেকটু নিচে নেওয়া যায় কি? বা একটু নিচে উপরে আপনি যদি লেখেন 5+8, হ্যাঁ এটার অ্যান্সারটা হচ্ছে দেখা যাচ্ছে না। 13। ও আচ্ছা আচ্ছা, আমি আরেকটু উপর থেকে লিখলে বেটার হবে। ইয়েস 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 ইয়েস। 5 + 8 = 13। হ্যাঁ, এখন খেয়াল করেন যে যেটা বললাম যে আর এম মাইনাস আর এফ। তাহলে এই যে আর এম থেকে আর এফটা কেন মাইনাস হচ্ছে, বা রিস্ক প্রিমিয়ামটা কি? ধরেন একজন বিনিয়োগকারী যখন রিস্কটা নিচ্ছে, তাহলে সে রিস্কটা নেওয়ার পিছনে তো কোনো একটা উদ্দেশ্য তার থাকবে। সে যে 10 টাকার ঝুঁকি গ্রহণ করছে, তাহলে 10 টাকার ঝুঁকি গ্রহণ করছে, কেন ঝুঁকি গ্রহণ করছে? সে সেখান থেকে বেশি রিটার্ন আশা করে। আমি যদি 10 টাকার ঝুঁকি গ্রহণ করি, অবশ্যই আমি 10 টাকার চেয়ে বেশি আশা করব। 12 টাকা আশা করতে পারি, 13 টাকা আশা করতে পারি। আমি কখনো তো 8 টাকা বা 9 টাকা আশা করব না। এই জন্য আর এম মাইনাস আর এফ থেকে বলছে রিস্ক প্রিমিয়াম, অর্থাৎ বিনিয়োগকারী অতিরিক্ত ঝুঁকি গ্রহণের ফলে যে অতিরিক্ত আয়টা প্রত্যাশা করে সেটাকে বলছে রিস্ক প্রিমিয়াম। এই রিস্ক প্রিমিয়ামটা কিভাবে হচ্ছে? আর এম মাইনাস আর এফ। তাহলে পরীক্ষায় আপনাকে এই ছোট ক্যালকুলেশন দিতে পারে, এর চেয়ে অন্য কোনো ক্যালকুলেশন দিবে না, যে সেখানে মানে আপনার হচ্ছে মানে জটিল করে কোনো ইকুয়েশন দিতে পারে না। এইভাবে নরমালি যেটা হাতে করা যায় এই ধরনের ক্যালকুলেশন হয়তো আপনাকে দিতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে করি, যে কস্ট অফ ইকুইটি সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইনটু বেটা। এখানে বেটার একটা ক্যালকুলেশন আছে। এই বেটার ক্যালকুলেশনটা আপনাকে পরীক্ষায় নাও দিতে পারে। যেমন ধরেন বেটার ক্যালকুলেশনটা যদি পার্সেন্টেজে দেয়, যেমন 0.1%, 0.2%, তখন দেখা যাচ্ছে সেটা আবার হাতে করা সম্ভব হচ্ছে না। সেজন্য আমাকে করতে হচ্ছে কি, ক্যালকুলেটর ইউজ করতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে, বেটার যে ক্যালকুলেশন, বেটা হচ্ছে আপনার মার্কেট রিস্ক বা সিস্টেমেটিক রিস্ক। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে মার্কেট রিস্ক বা সিস্টেমেটিক রিস্কটা কি।
মার্কেট রিস্ক আর সিস্টেমেটিক রিস্ক হচ্ছে ওই ঝুঁকিটা যেটা কোম্পানির অভ্যন্তরে নয়, যেটা সামগ্রিক প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যে ঝুঁকিটা গ্রহণ করতে হচ্ছে বা যে ঝুঁকিটা বহন করতে হচ্ছে সেটা হচ্ছে বাজার ঝুঁকি। যেমন ধরেন ইনফ্লেশন রেট, মুদ্রাস্ফীতি। ধরেন দেখা যাচ্ছে হুট করে মুদ্রাস্ফীতি অনেক বেশি বেড়ে গেছে, তাহলে এটা আপনার জন্য একটা রিস্ক হতে পারে। এখন এই মুদ্রাস্ফীতি এটা তো আপনার প্রতিষ্ঠানের জন্য, শুধু আপনার জন্য না, এই রিস্কটা পুরো একটা দেশের অভ্যন্তরে যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেকের জন্য এই ঝুঁকিটা গ্রহণ করতে হচ্ছে। সেক্ষেত্রে এটাকে আমরা বলছি বেটা বা মার্কেট রিস্ক, যেটা ইচ্ছা করলে কোনো একটা প্রতিষ্ঠান ইলিমিনেট বা কমাতে পারে না। কিন্তু ধরেন কোম্পানির অভ্যন্তরে যদি কোনো ঝুঁকি হয় তাহলে সেটা দেখা যাচ্ছে সেই কোম্পানি সেটা কি করতে পারে, ঝুঁকিটা হ্রাস করতে পারে। কিন্তু মার্কেট রিস্ক বা সিস্টেমেটিক রিস্ক বা বেটা যেটা বলছে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ওই ঝুঁকিটা যেটা ইচ্ছা করলে কোনো একটা প্রতিষ্ঠান তার অভ্যন্তরীণ ক্যালকুলেশন বা অভ্যন্তরীণ সিদ্ধান্তের মাধ্যমে যেটাকে দূর করতে পারে না বা যেটাকে কমাতে পারে না। আমরা বেটাকে আইডেন্টিফাই করতে পারি। যেমন আমি বেটাকে আইডেন্টিফাই করে নিলাম, ধরেন 5.6, আমার এখন মার্কেটে ইনফ্লেশন রেট হচ্ছে 5.6। তাহলে এই যে বেটাকে আমরা কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, কিন্তু বেটাকে আমরা রিমুভ করতে পারি না। তাহলে আইডেন্টিফাই করা মানে কি, বেটাকে আমরা ক্যালকুলেট করতে পারি, বেটাকে আমরা হিসাব করে বের করতে পারি, কিন্তু এই মার্কেট রিস্ককে আমরা অ্যাভয়েড করতে পারি না, মার্কেট রিস্ককে আমরা কমাতে পারি না। এটা হচ্ছে তার মানে হচ্ছে কি, কস্ট অফ ইকুইটি বা মূলধন ব্যয় সমান হচ্ছে আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু বেটা। এই যে হাতের যে ক্যালকুলেশন, হয়তো আপনাকে এতটুকু ক্যালকুলেশন করতে দিতে পারে, এর চেয়ে কোনো জটিল ক্যালকুলেশন আপনাকে দিবে না। হ্যাঁ, এখানে আরেকটা কস্ট আছে, সেটা হচ্ছে কি শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল। হ্যাঁ, এটা আমাদেরকে একটু বুঝতে হবে, শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেলটা কি বলতে চাচ্ছে। হ্যাঁ, শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেলে বলছে যে কোম্পানি প্রত্যেক বছর একটা সমপরিমাণ লভ্যাংশ আপনাকে দিবে। যেমন ধরেন কোম্পানি বলল যে 5% করে ডিভিডেন্ড কোম্পানি দিবে, 5% করে। তাহলে কোম্পানি যত বছরই থাকবে তত বছর আপনাকে কি করবে, 5% করে ডিভিডেন্ডটা দিবে। এখন খেয়াল করেন, তাহলে আমি এই ক্ষেত্রে কস্টটা কিভাবে বের করে থাকি। এখন ডিভিডেন্ড আমার, তার মানে কি, কোম্পানি যখন লাভের অংশ দিচ্ছে সেই লাভের অংশটাই তো কোম্পানির জন্য ব্যয়। এখন কোম্পানি যে শেয়ার প্রাইসটা নির্ধারণ করছে সেটা হচ্ছে অনেকটা কোম্পানির জন্য আয়। যেমন ধরেন একটা কোম্পানির শেয়ারের বাজার মূল্য 150 টাকা, তাহলে এই 150 টাকাটা কে পাবে, কোম্পানি পাবে শেয়ার যদি ক্রয় করে। এখন এটার বিনিময়ে কোম্পানিকে দিতে হচ্ছে কি 10% করে ডিভিডেন্ড দিতে হয়। তাহলে এই ডিভিডেন্ডটা হচ্ছে কোম্পানির জন্য ব্যয়। এখন আমরা যখন শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেলে ক্যালকুলেট করি তখন আমরা কিভাবে কাজটা করি সেটা আমরা দেখব। আমরা যখন শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেলে আমরা যখন কাজটা করব, হ্যাঁ খেয়াল করেন, ধরেন কোম্পানি আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে 10 টাকা করে, এখন ওই শেয়ারের মূল্য হচ্ছে 150 টাকা। এখন আমরা মূলধনের ব্যয়টা কিভাবে নির্ধারণ করব, আর একটা জিনিস মাথায় রাখবেন যে মূলধনের ব্যয়টা সবসময় পার্সেন্টেজে আসবে। এখন ধরেন কোম্পানি ডিভিডেন্ড, অর্থাৎ কোম্পানি লাভের অংশ দিচ্ছে 10 টাকা করে, মানে প্রত্যেক 100 টাকা শেয়ারে 10 টাকা করে কোম্পানি কি দেয়, ডিভিডেন্ড দেয়। তাহলে এই যে ডিভিডেন্ড আমি 10 টাকা দিচ্ছি, এটা আমার জন্য কি খরচ, কেন খরচ, কারণ আমি মূলধনটা যখন কালেক্ট করছি, যারা আমার শেয়ার ক্রয় করছে তাদেরকে আমাকে 10 টাকা করে দিয়ে দিতে হচ্ছে। তাহলে এখন আমরা লিখতে পারি এটা যে কস্ট অফ ইকুইটি সমান ডিভিডেন্ড, আমাকে ডিভিডেন্ড দিতে হচ্ছে, ডিভিডেন্ড ডি, আর হচ্ছে এখন কি আমি এটার বিনিময়ে আমি কি পাই, প্রাইস পাই, শেয়ারের প্রাইস পি ইনটু 100 কেন, কারণ আমি পার্সেন্টেজে নিয়ে যেতে চাচ্ছি, এটাকে কিসে নিয়ে যেতে চাচ্ছি, পার্সেন্টেজে। এখন খেয়াল করেন, ধরেন আপনার ডিভিডেন্ড হচ্ছে 10 টাকা, ডিভিডেন্ড 10 টাকা, আপনার প্রাইস হচ্ছে, শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা, আর ওই যে পার্সেন্টেজ ক্যালকুলেশনের জন্য 100, তাহলে আমি 100 কেটে দিলাম, তাহলে আমার মূলধন ব্যয় হচ্ছে 10%, আমার মূলধন ব্যয়টা হচ্ছে 10%। এই যে হাতে যে ক্যালকুলেশনটা আছে, এই ছোট ক্যালকুলেশন আপনাকে পরীক্ষা দিতে পারে, কোনো জটিল করে কোনো ক্যালকুলেশন আপনাকে করতে দিবে না। তাহলে আমরা যদি শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেলটা দেখি, সেই শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেলে যেটা বলছে সেটা হচ্ছে যে কোম্পানি প্রত্যেক বছর নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ দিবে, যেটার কোনো পরিবর্তন হবে না। যেমন ধরেন 10 টাকা করে ডিভিডেন্ড, তার মানে 10 টাকাটা ফিক্সড থাকবে, এটা স্থির থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, কোম্পানি সবসময় আপনাকে 10 টাকা করে কি দিবে,
লাভের অংশটা দিবে। এটাকে বলছে যে শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল। আবার আরেকটা আছে হচ্ছে গ্রোথ, ডিভিডেন্ড গ্রোথ করতে পারে, লভ্যাংশ বৃদ্ধি মডেল। এই লভ্যাংশ বৃদ্ধি মডেলটা কিরকম হতে পারে, যে কোম্পানি প্রত্যেক বছর একটা নির্দিষ্ট হারে লভ্যাংশটা বাড়াতে পারে। কিভাবে হতে পারে সেটা, ধরেন কোম্পানি বললো যে প্রত্যেক বছর 10 টাকা করে লভ্যাংশ দেয়, এখন এই 10 টাকা থেকে দেখা যায় প্রত্যেক বছর 5% করে বাড়বে। অর্থাৎ 10 টাকার যে 10 টাকাটা দিবে প্রত্যেক বছর সেই 10 টাকার সাথে 5% করে অ্যাড হবে। এটাকে বলছে যে লভ্যাংশ বৃদ্ধি মডেল। এখন এই ক্ষেত্রে দেখা যায় কি আমাদেরকে ক্যালকুলেটরের প্রয়োজন হয়, যখন 5 বছর 6 বছর করে দেয় তখন আমরা ক্যালকুলেটর দিয়ে সেটা হিসাব করি। এখন যেহেতু আমরা এখানে ক্যালকুলেটরটা ইউজ করতে পারি না, তো এই ধরনের জটিল অঙ্কটা পরীক্ষায় দেয় না। এখন কিন্তু আমাকে একটু বুঝে নিতে হবে যে এখানে কিভাবে ক্যালকুলেশনটা হয় বা কিভাবে আমাকে প্রশ্নটা আসতে পারে। এখন যখন লভ্যাংশ বৃদ্ধি মডেলে বলছে যে আপনার কোম্পানি একটা নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ প্রত্যেক বছর বৃদ্ধির মাধ্যমে আপনাকে দিবে। কিভাবে হতে পারে, ধরেন কোম্পানি বলল যে আপনাকে 10 টাকা করে লভ্যাংশ দিবে, কিন্তু প্রত্যেক বছর সেটা 5% করে বাড়বে। এখন ধরেন আপনাকে 100 টাকা দিবে, 100 টাকার 5% করে বাড়বে, তাহলে 100 টাকার 5% মানে কত, 105 টাকা। তাহলে এই বছর 100 টাকা দিচ্ছে, সে 100 টাকার সাথে 5% অ্যাড হবে, তাহলে কত হলো, 105 টাকা। আবার পরের বছর করলো কি, পরের বছর কি করলো, ওই 105 টাকার সাথে আরো 5% অ্যাড হবে, তাহলে 105 এর 5% অ্যাড হবে। আবার তারপরের বছর কি হবে, যেটা আসছে সেটার সাথে আবার 5% অ্যাড হবে। এই মডেলটাকে বলছে যে লভ্যাংশ বৃদ্ধি মডেল। এই লভ্যাংশ বৃদ্ধি মডেলে দেখা যায় কি কোম্পানির কস্টটা বেড়ে যায়, কিন্তু একজন বিনিয়োগকারী স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেলের চেয়ে লভ্যাংশ বৃদ্ধি মডেলটাকে গুরুত্ব দেয়। অর্থাৎ স্থির লভ্যাংশ যেটা আছে সেটাতে তো আপনি ফিক্সড 10 টাকা করে পাচ্ছেন, সেক্ষেত্রে একজন বিনিয়োগকারী প্রায়োরিটি দেয় হচ্ছে যখন লভ্যাংশ বৃদ্ধি মডেলটা ইউজ করে। তার মানে কি, আমার প্রত্যেক বছর লভ্যাংশটা বাড়বে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কোম্পানি চায় যে স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেলটা দিতে, এক্ষেত্রে কোম্পানির মূলধনের ব্যয়টা কম থাকে। এরপরে হচ্ছে কি, যে সংরক্ষিত মুনাফা বা তহবিলের ব্যয়। সংরক্ষিত মুনাফা বা তহবিলের ব্যয়টা আপনাকে দেখতে হবে যে সংরক্ষিত মুনাফাটা কি। সংরক্ষিত মুনাফায় যেটা বলছে সেটা হচ্ছে আপনার কোম্পানি তার যে রিটার্নটা পায়, অর্থাৎ যে আয়টা কোম্পানির হয়, কোম্পানি সে টোটাল আয়টা থেকে সম্পূর্ণ অংশ কোম্পানি লভ্যাংশ হিসেবে বিতরণ করবে না, কোম্পানি ভবিষ্যতে বিনিয়োগের জন্য ওই আয়ের একটা অংশ রেখে দিবে, সেই অংশটাকে বলছি সংরক্ষিত মুনাফা। আমি যদি আবার বলি সেটা হচ্ছে কোম্পানি যদি ধরেন কোম্পানি আয় করলো 1000 টাকা, এখন এই 1000 টাকা কোম্পানির মুনাফা হলো, এখন মুনাফার 1000 টাকা পুরোটা কোম্পানির লাভের অংশ হিসেবে দিয়ে দিবে না শেয়ার হোল্ডারদেরকে, মানে 1000 টাকা ভাগ করে লাভের লভ্যাংশ হিসেবে দিবে না। কোম্পানি করবে কি, এই 1000 টাকা থেকে কিছু টাকা ভবিষ্যতে বিনিয়োগের জন্য রেখে দেয়, সেই অংশটাকে আমরা বলছি সংরক্ষিত মুনাফা। এখন এই সংরক্ষিত মুনাফার একটা ব্যয় আছে, সেই ব্যয়টা আমরা এখন দেখবো যে কিভাবে সেটা করে। হ্যাঁ, এখন এই সংরক্ষিত মুনাফাটা দেখা যায় কি একটু বুঝতে হবে, সেটা হচ্ছে কি যখন যেহেতু এটা সংরক্ষিত মুনাফা, এখান থেকে আমাদেরকে ট্যাক্স রেটটা কি করে দিতে হবে, পার্সোনাল ট্যাক্স। সংরক্ষিত মুনাফা থেকে কি করতে হবে, পার্সোনাল ট্যাক্সটা আমাদেরকে মাইনাস করে দিতে হবে। পার্সোনাল ট্যাক্সটা কি, ধরেন একজন বিনিয়োগকারীর যে ব্যক্তিগত কর, দুইভাবে দুইটা কর পরিশোধ করতে হয়, একটা হচ্ছে কোম্পানির আয়ের উপর ট্যাক্স, আর একটা হচ্ছে শেয়ার হোল্ডারদের ব্যক্তিগত আয়ের উপর ট্যাক্স। যেটা কোম্পানির আয়ের উপর ট্যাক্স সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স, আর যেটা শেয়ার হোল্ডারদের ব্যক্তিগত আয়ের উপর ট্যাক্স সেটাকে আমরা বলে থাকি পার্সোনাল ট্যাক্স। এখানে দেখেন যে সূত্র নাম্বার 1 দিচ্ছে যে কেই সমান 1 মাইনাস টিপি। কেই বলতে কস্ট অফ ইকুইটি, ধরেন সংরক্ষিত আয়ে আপনি ধরলেন যে 10% বা 10 টাকা, সেটাকে আমরা বলছি কেই। এখন সেখান থেকে আমরা কি করব, ট্যাক্স রেটটা মাইনাস করে দিব। এখন ধরেন এই শেয়ার হোল্ডাররা ট্যাক্স দিচ্ছে 30% করে, এভাবে ক্যালকুলেশন আপনাকে দিবে না, যেহেতু এখানে ট্যাক্স রেটের ক্যালকুলেশন এগুলো আপনাকে দিবে না, কিন্তু আমি বোঝার জন্য আপনাকে একটু বলে রাখছি ব্যাপারটা। এখন তখন আমরা করি কি, যে 1 মাইনাস ট্যাক্স রেট কত, ধরেন 30% করে ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে কত হচ্ছে 0.70। এই 0.70 কে যখন আমরা 10 দ্বারা কাউন্ট করছি, 10 দ্বারা মাল্টিপ্লাই করছি, তখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সাধারণ এই সংরক্ষিত আয়ের ব্যয়। আবার এমন হতে পারে যে সংরক্ষিত আয়ের সাথে আপনার প্রবৃত্তির হার, ধরেন আপনার সংরক্ষিত আয়ের মূলধন ব্যয় ধরলাম 10 টাকা, এখন কোম্পানি বলল কি যে এখানে এই যে সংরক্ষিত আয় আছে সেখানে 10% করে কোম্পানি বৃদ্ধি করবে, তাহলে কি এখন ওই 10 টাকার 10% কত, 1 টাকা,
তাহলে এই যে 11 টাকা, এই 11 টাকা হচ্ছে সংরক্ষিত তহবিলের ব্যয়। এখানে আপনাকে ওই যে মানে কোনো একটা অঙ্ক তুলে দিয়ে সেখান থেকে ক্যালকুলেট করতে বলবে না, কারণ যেহেতু এখানে সূত্রের কাজ থাকে, ট্যাক্সের ক্যালকুলেশন থাকে, দেখা যাচ্ছে এগুলো ক্যালকুলেটর ছাড়া পসিবল হয় না। তো যার কারণে এখান থেকে ওই ধরনের ম্যাথ আসে না, কিন্তু বেসিক থেকে কোয়েশ্চেনটা করে। যেমন এখানে টিপি, এই যে ট্যাক্স, ট্যাক্স বলতে সংরক্ষিত আয়ের ক্ষেত্রে কোন ট্যাক্সটাকে আমরা আইডেন্টিফাই করব, বা কোন ট্যাক্সকে আমরা যখন বিবেচনা করব, যখন আমরা ম্যাথ করব বা ক্যালকুলেশন করব, তখন আমরা কোন ট্যাক্সকে বিবেচনা করি? আমরা কর্পোরেট ট্যাক্সকে বিবেচনা করি না, আমরা পার্সোনাল ট্যাক্সকে বিবেচনা করি। কারণ সংরক্ষিত আয় এটার দাবিদার হচ্ছে কারা? এটার দাবিদার হচ্ছে শেয়ার হোল্ডাররা। কারণ মুনাফার অংশ, একটা অংশ শেয়ার হোল্ডারদেরকে বন্টন করে বাকিটা অংশ রেখে দিয়েছে। তাহলে এই যে এই সংরক্ষিত আয়, এটার অধিকার দাবি আছে শেয়ার হোল্ডারদের, ওই জন্য শেয়ার হোল্ডারদের পার্সোনাল ট্যাক্সটাই এখানে আমরা ক্যালকুলেট করে থাকি। এখন আরেকটা আছে অগ্রাধিকার শেয়ার। আমি গত লেকচারে অগ্রাধিকার শেয়ার সম্পর্কে বলেছিলাম। এখন আমরা আজকে দেখব যে অগ্রাধিকার শেয়ারের ব্যয়টা কিভাবে হচ্ছে। এখন অগ্রাধিকার শেয়ার হচ্ছে কোনটা? যে কোম্পানির লাভের অংশের ক্ষেত্রে যে শেয়ার হোল্ডারদের মালিকগণ, লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে যে শেয়ার হোল্ডারের মালিকগণ আগে অধিকার পেয়ে থাকে, আগে অধিকার পায় বা আগে অধিকার ভোগ করে, তাদেরকে আমরা বলছি অগ্রাধিকার শেয়ার। অর্থাৎ কোম্পানির দায় দেনা পরিশোধের পরে যে শেয়ারের মালিকগণ লাভের ক্ষেত্রে আগে অংশীদার পায় বা আগে অংশ পায় বা আগে অধিকার পায়, তাদেরকে আমরা বলছি অগ্রাধিকার শেয়ার। এখন এই অগ্রাধিকার শেয়ারকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার, একটা হচ্ছে পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার কোনটা? অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারে যেটা বলছে সেটা হচ্ছে যে কোম্পানি যতদিন থাকবে, অর্থাৎ কোম্পানি যতদিন সচল থাকবে, যতদিন কোম্পানির কার্যক্রম সচল থাকবে, ততদিন ধরে কোম্পানিটি এই শেয়ার হোল্ডারদেরকে লাভের অংশ দিতে থাকবে, সেটাকে আমরা বলছি অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। আর পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারে যেটা বলছে সেটা হচ্ছে, পরিশোধযোগ্য হচ্ছে অগ্রাধিকার শেয়ারের একটা মেয়াদ থাকবে, একটা নির্দিষ্ট মেয়াদ পরে কোম্পানি সেই শেয়ার হোল্ডারদের মালিকদেরকে লভ্যাংশ দিয়ে দিবে এবং শেয়ারের মূল্য পরিশোধ করে দিবে। অর্থাৎ পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের একটা মেয়াদ থাকবে, কিন্তু অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের কোনো মেয়াদ থাকবে না। অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার যতদিন কোম্পানি থাকবে ততদিন লাভের অংশ দিতে থাকবে, কিন্তু পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদে, সেটা হতে পারে 5 বছর, 10 বছর, 20 বছর, এভাবে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত লাভের অংশ দিবে, এরপর থেকে কোম্পানি সেটা আর দিবে না। তার মানে অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার হোল্ডার যারা থাকবে তারা হচ্ছে কোম্পানির সাথে অনেকটা চুক্তিভিত্তিক, মানে এই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তারা কোম্পানির শেয়ার হোল্ডার থাকবে, এরপরে আর তারা কোম্পানির শেয়ার হোল্ডার থাকবে না। এটা হচ্ছে অপরিশোধযোগ্য আর পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের বেসিক পার্থক্যটা। হ্যাঁ, এখন অপরিশোধযোগ্য আর পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের যে ব্যয়, সেটা হচ্ছে আমরা এখানে যেটা করে থাকি যে আপনার অপরিশোধযোগ্য অগ্রাধিকারের শেয়ারের ক্ষেত্রে কোনো যেহেতু মেয়াদ থাকে না, তাহলে এখানে বছর সংখ্যার কোনো ক্যালকুলেশন থাকবে না। কিন্তু পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারে যেহেতু এটা মেয়াদ থাকে, তাহলে এখানে একটা নির্দিষ্ট বছর থাকবে। এরপরে দেখেন এখানে যেটা বলছে ক্যাই, যেমন হচ্ছে পরিশোধিত মূলধনের ব্যয়, পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয়। ডিভিডেন্ড কি? ডিপি, অর্থাৎ ডিভিডেন্ড অফ প্রিফার্ড স্টক। আমি যে অগ্রাধিকার শেয়ারটা বাজারে বিক্রি করছি, এই অগ্রাধিকার শেয়ারের বিনিময়ে আমাকে কি দিতে হচ্ছে? একটা লাভের অংশ দিতে হচ্ছে। তাহলে এই লাভের অংশটা আমার জন্য ব্যয়। এরপরে এমবি মানে হচ্ছে মার্কেট ভ্যালু বা বাজার মূল্য, অর্থাৎ আজকে অগ্রাধিকার শেয়ারের বাজারের মূল্য কত। এখন আমরা জানি কি মার্কেট ভ্যালু বাজারে শেয়ারের প্রাইস উঠানামা করে, তাহলে এখন আজকে যে বাজার দর সেটাকে আমরা বলছি মার্কেট ভ্যালু। আর এনএসবি বা নেট সেল ভ্যালু, নেট সেল ভ্যালু মানে নিট বিক্রয় মূল্য, অর্থাৎ আমি কত টাকায় শেয়ারটা বিক্রি করছি, সেটা সেই শেয়ারের বিক্রয় মূল্য থেকে যখন আমি ফ্লোটেশন কস্ট বা উত্তোলন ব্যয় বাদ দিয়ে দিই, তখন আমরা পাই নেট সেল ভ্যালু। আর এন হচ্ছে আমার অগ্রাধিকার শেয়ারের মেয়াদ। এই যে ক্যালকুলেশনটা আছে এটা আপনাকে করতে দিবে না, যেহেতু এখানে ক্যালকুলেশনের আমাকে অনেকটা টাইম ভ্যালু মানি সূত্র ব্যবহার করতে হয়, বা দেখা যাচ্ছে আমাকে ক্যালকুলেটর ব্যবহার করতে হয়, এই ধরনের ম্যাথ আমাকে দিবে না। কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারে যে এমবি দ্বারা কি বোঝাতে চাচ্ছে। এমবি দ্বারা যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে মার্কেট ভ্যালু বা বাজার মূল্য, অর্থাৎ আজকে অগ্রাধিকার শেয়ারের বাজারে রেট কত। এরপরে হচ্ছে ডিপি, ডিভিডেন্ড অফ প্রিফার্ড স্টক। ডিভিডেন্ড অফ প্রিফার্ড স্টক কি? আমি যখন অগ্রাধিকার শেয়ার ইস্যু করছি, এখন শেয়ারের বিনিময়ে আমাকে লাভের অংশ দিতে হবে, সেটাকে বলছি অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। আর নেট সেল ভ্যালু কিভাবে পাচ্ছি আমরা? নেট সেল ভ্যালু মানে নিট বিক্রয় মূল্য, অর্থাৎ যে টাকায় আমি শেয়ারটা বিক্রি করছি, অর্থাৎ ধরেন আমি 1000 টাকায় শেয়ারটা বিক্রি করলাম, এখন এই 1000 টাকায় যখন আমি শেয়ার বিক্রি করলাম, এখন এই যে ট্রানজাকশনটা হলো,
এটার একটা চার্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চিটাগং স্টক এক্সচেঞ্জ বা শেয়ার বাজার কেটে নিচ্ছে। তাহলে এখন তো আমি আর 1000 টাকা পাচ্ছি না, দেখা যাচ্ছে উনি 5 টাকা কেটে আমাকে দিচ্ছে কত, 995 টাকা। তাহলে এটা হচ্ছে আমার নেট সেল ভ্যালু। হ্যাঁ, ইউনিট 2 নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে? ইউনিট 2 তে কি কারো কোনো প্রশ্ন আছে? জি, কি প্রশ্ন করেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জি জি ভাই, এখানে কি ভাইয়া ব্যাটার মানটা কি পরিবর্তন হবে? ব্যাটার মান কি কোনো সময় পরিবর্তন হয়? হ্যাঁ, এখন হচ্ছে বেটার মানটা হচ্ছে যেমন এক একটা কান্ট্রিতে এক এক রকম। ধরেন আমি যদি বেটার মানটা আমরা অনেক সময় কি করি, এটা ধরে নিই যে যেমন আমি বেটার মান ধরে নিলাম 1 বা বেটার মান ধরে নিলাম 0.7 বা 0.8। এখন হচ্ছে কি এটা এটা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক, এটা পরিবর্তন হতে পারে। যেমন ধরেন এটা এই সিস্টেমেটিক রিস্ক কোনগুলো হতে পারে, যেমন আমি বললাম একটা ইনফ্লেশন রেট। তাহলে ইনফ্লেশন রেটটা কি পরিবর্তন হচ্ছে কিনা বছরে বছরে? পরিবর্তন হচ্ছে। এই যে এই পরিবর্তনটাকে আমি সেটাকে বেটা দ্বারা ডিনোট করছি যে আমার যে সিস্টেমেটিক রিস্কটা আছে। এখন আমি তো একটা সাইড বললাম যে ইনফ্লেশন রেট, এভাবে আরো অনেকগুলো সেক্টর হতে পারে। যেমন ধরেন পলিটিক্যাল ক্রাইসিস, ধরেন দেখা যাচ্ছে দেশে আমি বিনিয়োগ করছি এই মুহূর্তে, কিন্তু দেখা যাচ্ছে দেশের রাজনৈতিক অবস্থা খুব খারাপ, দেখা যাচ্ছে স্ট্রাইক হচ্ছে, দেখা যাচ্ছে আপনার এই আন্দোলন হচ্ছে, অবরোধ হচ্ছে। তাহলে এর ফলে কি হচ্ছে, আমি আমার বিজনেস পারপাসটা চালাতে পারছি না বা আমার ব্যবসায়িক কার্যক্রম চলছে না। এই যে যেমন প্যান্ডেমিক, ধরেন এই প্যান্ডেমিকের কারণে, এই যে করোনা ভাইরাসের কারণে দেখা যাচ্ছে কি আমি আমার বিজনেসটা ওভাবে স্মুথলি চালাতে পারছি না। তাহলে এটা একটা রিস্ক। এটা কোন ধরনের রিস্ক? সিস্টেমেটিক রিস্ক। তাহলে এখন দেখেন সিস্টেমেটিক রিস্কটা গত বছর যা ছিল হয়তো তার চেয়ে বাড়তে পারে যেহেতু করোনা ভাইরাসের কারণে। আর সিস্টেমেটিক রিস্কটাকে সবাইকে বিয়ার করতে হবে, এটা পরিবর্তন হতে পারে। হ্যাঁ, আর এখন বুঝতে পারছি ভাইয়া। এখানে আরেকটা প্রশ্ন ভাইয়া, জি যে আসলে সাধারণ শেয়ার এবং কি ওই অপরিবর্তনশীল শেয়ার গুলা কি এর মধ্যে পার্থক্যটা কোথায়? সাধারণ আচ্ছা শেয়ার এবং হ্যাঁ, না অগ্রাধিকার অপরিবর্তনশীল এটা। আচ্ছা, এই সাধারণ শেয়ার আর অগ্রাধিকার শেয়ার গত ক্লাসে আমি বলেছি, তাও আবার বলছি। সাধারণ শেয়ার হচ্ছে যে শেয়ারের মালিকগণ লাভের অংশ সবার শেষে ভোগ করবে, অর্থাৎ কোম্পানির দায় দেনা পরিশোধ করার পরে এবং সকল কিছু পরিশোধ করার পরে যদি লভ্যাংশ থাকে সেই ক্ষেত্রে লাভের অংশ ভোগ করবে। ওই শেয়ারটাকে আমরা বলে থাকি সাধারণ শেয়ার। আর অগ্রাধিকার শেয়ারে যেটা বলছে সেটা হচ্ছে কোম্পানির তৃতীয় পক্ষের দাবি পরিশোধ করার পরে, অর্থাৎ ধরেন কোম্পানির 30 টাকা দায় আছে, সেই দায়টা পরিশোধ করে দেওয়ার পরে লাভের অংশের ক্ষেত্রে আগে তারা অধিকার পাবে। অগ্রাধিকার শেয়ার যেটা, আগে তাদের লাভের অংশ পাবে, তাদের লভ্যাংশ দেওয়ার পরে যদি অবশিষ্ট থাকে সেক্ষেত্রে সেটা সাধারণ শেয়াররা পাবে। এই যে লাভের অংশের ক্ষেত্রে যে আগে অধিকার পাচ্ছে, এই জন্য এই শেয়ারটাকে বলছে অগ্রাধিকার শেয়ার। এখন এই অগ্রাধিকার শেয়ারের মধ্যে আমরা বললাম যে পরিশোধযোগ্য অপরিশোধযোগ্য। এখন আমরা জানি কি, সাধারণ শেয়ার যারা ক্রয় করবে তারা যতদিন কোম্পানি শেয়ার সেল করবে না ততদিন কোম্পানির মালিক থাকবে, অর্থাৎ তাদের কোনো মেয়াদ থাকবে না। এখন অপরিশোধযোগ্যের ক্ষেত্রে এই অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটাকে আমরা পরিশোধযোগ্য বা অপরিশোধযোগ্য এভাবে ভাগ করে নিচ্ছি। মানে কি, পরিশোধযোগ্যের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, ওই মেয়াদের পরে তারা শেয়ারের লভ্যাংশ আর পাবে না বা শেয়ারটা কোম্পানি আবার নিয়ে নিবে। আর অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারে বলছে যে যতদিন কোম্পানি থাকবে সাধারণ শেয়ার হোল্ডারদের মতো এদের মেয়াদও ততদিন থাকবে এবং আজীবন কোম্পানি যতদিন থাকবে এইভাবে আজীবন কোম্পানি লাভের অংশ দিবে, এটাই বলছে। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, আর কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তার মানে প্রশ্ন নাই। তাহলে এখন আমরা শুরু করব ইউনিট 3। ইউনিট 3 তে কি বলছে আমরা সেটা একটু দেখে নিই। যে ইউনিট 3 তে বলছে যে আমরা এতক্ষণ মূলধন ব্যয়টা নির্ধারণ করেছি ইকুইটি থেকে, অর্থাৎ ই সাইড। আমরা যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা পড়েছি এ ইকুয়াল টু এল প্লাস ওই, আমরা এতক্ষণ ওই এর যে ব্যয়, অর্থাৎ আমি যদি শেয়ার ইস্যু করি সেই শেয়ার থেকে যে ব্যয়টা আমরা পাচ্ছি সেটা আমরা এতক্ষণ স্টাডি করেছি। এখন আমরা দেখব এল, লাইবিলিটি সাইড। অর্থাৎ আমি যদি শেয়ার ইস্যু না করে যদি বন্ড ইস্যু করে থাকি তাহলে
সেই বন্ড থেকে আমার যে ব্যয়টা হবে সেটাকে আমরা বলছি ঋণ মূলধন খরচ। অর্থাৎ আমরা মূলধনটা দুভাবে নিতে পারি, একটা হচ্ছে মালিকের মূলধন, যেটাকে আমরা বলে থাকি ওই বা শেয়ার ইস্যু করার বিনিময়ে যে শেয়ারের বিনিময়ে যে মূলধনটা আমরা কালেক্ট করছি সেটাকে আমরা বলছি শেয়ার হোল্ডারদের শর্ত। আবার আমরা যদি শেয়ার ইস্যু না করে যদি বন্ড ইস্যু করে থাকি, ঋণ নিয়ে থাকি, লাইবিলিটি ইস্যু করে থাকি, সে এই যে বন্ড ইস্যু করছি সে বন্ডের বিনিময়ে আমি যে ইন্টারেস্টটা দিচ্ছি সেটাকে আমরা বলছি ঋণ মূলধন খরচ বা ঋণ মূলধন ব্যয়। এখন এই ঋণ মূলধনটা দুইটা ভাগে হইতে পারে। এখানে একটাতে বলছে যে সেটা কিভাবে হতে পারে, একটা হচ্ছে অপরিশোধযোগ্য ঋণ মূলধন খরচ। এখন আপনাকে প্রথমে দেখতে হবে অপরিশোধযোগ্য ঋণ মূলধন খরচটা কি। অর্থাৎ যে বন্ডের কোনো মেয়াদ থাকবে না, কোম্পানি যতদিন থাকবে এতদিন এই বন্ডের ব্যয়টা কোম্পানিকে দিতে হবে। যেমন ধরেন কোম্পানি একটা বন্ড ইস্যু করলো যেটা ইরিডিমেবল বা অপরিশোধযোগ্য। তার মানে কি হচ্ছে, ধরেন আপনি 1000 টাকার বন্ড কিনেছেন, 10% করে ইন্টারেস্ট দিবে। তার মানে কোম্পানি যতদিন থাকবে, যত বছর থাকবে তত বছর কোম্পানিকে কি দিতে হবে, এই 10% করে আপনাকে একটা ইন্টারেস্ট দিতে হচ্ছে। তাহলে কোম্পানির ঋণ মূলধন ব্যয়টা আজীবন, এটা অপরিশোধযোগ্য। তার মানে এখানে কোনো মেয়াদ থাকবে না, এখানে নাম্বার অফ ইয়ার বা ম্যাচুরিটি থাকবে না, মেয়াদের কোনো ক্যালকুলেশন আমরা অপরিশোধযোগ্য বন্ডে করব না। এই টাইপের প্রশ্ন কিন্তু আপনাকে পরীক্ষায় করতে পারে যে অপরিশোধযোগ্য বন্ডের মেয়াদ কত হবে। যেহেতু এটা অপরিশোধযোগ্য, এটার কোনো মেয়াদ থাকবে না। এরপরে আরেকটা জিনিস দেখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে আমরা যখন ঋণের ব্যয়টা নির্ধারণ করব তখন আমরা সেখান থেকে ট্যাক্সটা মাইনাস করে দিব। সবসময় মাথায় রাখবেন যে কোম্পানি ট্যাক্স দিবে কিসের উপর, আয়ের উপর। দায়ের উপর কখনো কোম্পানি ট্যাক্স দিবে না। আয় এবং সম্পত্তির উপর কোম্পানি কি দিবে, ট্যাক্স দিবে। কোম্পানি কখনো দায়ের উপর ট্যাক্স দিবে না। তাহলে আমি যে বন্ড ইস্যু করে থাকি, এই বন্ডটা হচ্ছে আমার জন্য লাইবিলিটি। তাহলে আমি তো আমার লাইবিলিটি 1000 টাকার আমি বন্ড ইস্যু করছি, তার মানে 1000 টাকা আমার জন্য লাইবিলিটি। তাহলে আমি তো সেই লাইবিলিটির উপর ট্যাক্স দিব না। এই জন্য আমরা করি কি, এই যখন আমরা ঋণ মূলধন ব্যয়টা নির্ধারণ করি তখন আমরা ট্যাক্সটা মাইনাস করে দিই। এই জিনিসটা আপনাকে পরীক্ষায় করতে পারে যে ট্যাক্সটা মাইনাস হয় কেন। কারণ হচ্ছে বন্ডটা আমার জন্য দায়ী, আমি যখন ঋণ নিচ্ছি আমার দায়। তাহলে আমার লাইবিলিটির উপর তো আমি ট্যাক্স দিব না, বা লাইবিলিটির উপর তো ট্যাক্স দেওয়ার প্রশ্নে আসে না। এখন ধরেন আপনার পকেটে যদি 100 টাকা থাকে, আয় হয়েছে, ইনকাম করেছেন 100 টাকা, সেটার উপর আপনি কি দিবেন, ট্যাক্স দিবেন। এখন আপনার যদি 500 টাকা লাইবিলিটি থাকে, ঋণ থাকে, এই 500 টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে না। তাহলে কি হচ্ছে, আমরা যে বন্ডটা ডেটের যে ডেট, কস্ট অফ ডেট ক্যাপিটাল, অর্থাৎ ডেটের যে ব্যয়টা আমরা নির্ধারণ করি, বন্ডের যে ব্যয়টা নির্ধারণ করি, সেখান থেকে আমরা ট্যাক্সটা মাইনাস করে দিব। এখন অনেক সময় দেখা যায় কি, কোম্পানি শেয়ার ইস্যুর পরিবর্তে কোম্পানি লাইবিলিটি নিতে পছন্দ করে, এই যে বন্ড ইস্যু করতে পছন্দ করে। এখন সেটা কেন করে, কোম্পানি কেন শেয়ার ইস্যু না করে বন্ডটা ইস্যু করে? এখন এটার ক্ষেত্রে একটা প্রশ্ন হচ্ছে, ধরেন আমি যদি 1000 টাকা আমার প্রয়োজন, এই 1000 টাকার যদি আমি শেয়ার ইস্যু করে ফেলি, তাহলে দেখা যাচ্ছে কি আমি যেহেতু শেয়ার ইস্যু করছি, তাহলে তাদের শেয়ারের বিপরীতে তাদেরকে লভ্যাংশ দিতে হবে। এবং যেহেতু সাধারণ শেয়ার, যতদিন কোম্পানি থাকবে ততদিন তারা লাভের অংশ পেতে থাকবে এবং তারা কি কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে। এখন যদি আমি 1000 টাকার এই শেয়ার ইস্যু না করে যদি বন্ড ইস্যু করি এবং সেটার মেয়াদ দিই 10% করে, আমি বন্ডের ইন্টারেস্ট দিব এবং মেয়াদ দিলাম ধরেন 2 ইয়ার্স, তাহলে দেখা যাচ্ছে কি আমি 2 বছর পরে তাদের সাথে আমার আর কোনো লেনদেন থাকবে না এবং 2 বছর পরে তারা কোনো আমার ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না এবং আমি কি সুদ দিয়ে দিলাম এবং তাদের টাকাটা পরিশোধ করে দিলাম, তাদের সাথে আমার হিসাব শেষ। তাহলে দেখা যাচ্ছে কি এই যে তারা কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করতে পারলো না, তাকে আজীবন টাকাটা দিতে হচ্ছে না। কিন্তু আমি যদি শেয়ার ইস্যু করে থাকি, দেখা যাচ্ছে আজীবন আমাকে লাভের অংশ দিতে হবে। এই ক্ষেত্রে কোম্পানি অধিকাংশ সময়ে শেয়ার ইস্যুর পরিবর্তে ডেট ইস্যু বা বন্ড ইস্যুর ক্ষেত্রে কোম্পানি প্রায়োরিটি দিয়ে থাকে। এই প্রশ্নটা আপনাকে করতে পারে। এরপর হচ্ছে পরিশোধযোগ্য। এখন বন্ডের আগেরটা যেটা বলেছি সেটা হচ্ছে অপরিশোধযোগ্য, অর্থাৎ মেয়াদ থাকবে না। কিন্তু যদি পরিশোধযোগ্য হয় সেক্ষেত্রে বন্ডের একটা মেয়াদ থাকবে। সে মেয়াদটাকে আমরা বলে থাকি ম্যাচুরিটি পিরিয়ড বা নাম্বার অফ ইয়ার। যেমন ধরেন কোম্পানি বন্ড ইস্যু করলো 10% করে 1000 টাকার বন্ড, মেয়াদ হচ্ছে 5 ইয়ার্স। তার মানে কি কোম্পানি 5 ইয়ার্স ধরে আপনাকে 10% করে ইন্টারেস্ট দিবে এবং 5 বছর শেষে আপনাকে পুরো টাকাটা দিবে। তাহলে এই ক্ষেত্রে পরিশোধযোগ্য বন্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি কোম্পানিকে 5 ইয়ার্স ধরে ইন্টারেস্ট দিতে হবে এবং ইন্টারেস্ট দেওয়ার পরে 5 ইয়ার্স শেষ হলে কোম্পানিকে কি করতে হবে, পুরো টাকাটা পরিশোধ করতে হবে। আর অবশ্যই আমরা কি করি, পরিশোধযোগ্য বন্ড হোক অপরিশোধযোগ্য বন্ড হোক, আমরা ট্যাক্স রেটটা মাইনাস করে রাখি। কারণ যেহেতু এটা আমার লাইবিলিটি, এক্ষেত্রে আমাকে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না।
হ্যাঁ, এখন আমরা দেখব যে ভার আরোপিত মূলধনের গড় এটা কি, এই জিনিসটা আমরা কিভাবে ক্যালকুলেট করি বা এটা কেন ক্যালকুলেট করি। ভার আরোপিত মূলধনের গড়টা আমাকে প্রথমে বুঝতে হবে যে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল এখানে কি বলছে। ধরেন কোম্পানি বিভিন্ন উৎস থেকে তার মূলধনটা সংগ্রহ করছে। ধরেন কোম্পানি সাধারণ শেয়ার ইস্যু করলো, কোম্পানি অগ্রাধিকার শেয়ার ইস্যু করলো, কোম্পানি বন্ড ইস্যু করলো। এখন এই যে তিনটা জায়গায় কোম্পানির তিনটা মূলধনের ব্যয় হলো। ধরেন সাধারণ শেয়ারে ইস্যু করার ক্ষেত্রে এক ধরনের মূলধন ব্যয় হলো। ধরেন সাধারণ শেয়ার ইস্যু করার ক্ষেত্রে কোম্পানির মূলধন হলো 5%। এখন ধরেন কোম্পানি যখন অগ্রাধিকার শেয়ার ইস্যু করলো তখন মূলধনের ব্যয় হলো 10%। এখন কোম্পানি যখন আপনার বন্ড ইস্যু করলো তখন তার ব্যয় হলো 10%। তাহলে 5%, 15%, 10%। তাহলে টোটাল কস্ট এখন কোম্পানির টোটাল ব্যয় কত হচ্ছে? 15, 10, 25, 5, 30। তাহলে এই যে যখন বিভিন্ন উৎসের যে মূলধনের ব্যয়টা আছে সেটাকে যখন আমরা একত্রে ক্যালকুলেট করে থাকি তখন সেটাকে আমরা বলছি ভার আরোপিত মূলধনের গড়। অর্থাৎ আমরা যখন একটা কোম্পানিকে অ্যানালাইসিস করি তখন কোম্পানির যে মূলধন ব্যয়টা থাকে সেটাই হচ্ছে তার ওয়েটেড এভারেজ অফ কস্ট অফ ক্যাপিটাল, সেটা হচ্ছে তার ভার আরোপিত মূলধনের ব্যয় বা ভার আরোপিত মূলধনের গড়। যখন আমরা যেমন ধরেন একটা কোম্পানি সে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাচ্ছে, আর্থিক বিবরণীতে দেখাচ্ছে যে তার মূলধন ব্যয় হচ্ছে 10%, তখন আমাকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে তার ভার আরোপিত মূলধনের গড়। অর্থাৎ সে 10% কিভাবে ক্যালকুলেট করছে? সে সাধারণ শেয়ার ইস্যু করার যে ব্যয়টা আছে সেইটা, প্লাস অগ্রাধিকার শেয়ারের ব্যয়, প্লাস বন্ড যদি ইস্যু করে থাকে বন্ডের ব্যয়, এই তিনটা ব্যয়কে যখন সে এক করার ফলে যে রেজাল্টটা পাচ্ছে সেটাকে আমরা বলছি ভার আরোপিত মূলধনের গড় ব্যয় বা ওয়েটেড এভারেজ অফ কস্ট অফ ক্যাপিটাল বা WACC। হ্যাঁ, এখন মূলধন ব্যয় নির্ধারণের ক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশন আছে, যে এইসব লিমিটেশনের কারণে আমরা বলে থাকি যে আমাদের মূলধন ব্যয় নির্ধারণের ক্ষেত্রে মনে হচ্ছে যে মানে রেজাল্টটা কারেক্ট কিনা বা রেজাল্টটা কারেক্ট হচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশন আছে বা সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা যেমন একটা হচ্ছে কি দেখেন, সিকিউরিটিজ বাজার মূল্যের অস্থিতিশীলতা। যেমন আমাদের যে স্টক মার্কেট গুলো আছে দেখবেন এগুলোর নিয়ন্ত্রণটা কিন্তু এত স্ট্রং না। এখন দেখা যাচ্ছে কি হুট করে শেয়ার বাজারে শেয়ারের দাম বেড়ে যায়, হুট করে শেয়ারের দাম কমে যায়। তাহলে এই যে শেয়ার বাজারের যে অস্থিতিশীলতা আছে এটার কারণে দেখা যাচ্ছে কি আমরা আমাদের মূলধন ব্যয়টা প্রপারলি ক্যালকুলেট করতে পারি না। এরপরে দেখেন যে স্বল্প মেয়াদী ঋণ। এখন খেয়াল করেন যে আমরা আমাদের মূলধন ব্যয়ের ক্ষেত্রে আমরা ইকুইটি ক্যালকুলেট করেছি, আমরা বন্ড ক্যালকুলেট করেছি, অর্থাৎ শেয়ার দীর্ঘমেয়াদী যে মূলধন সেটাকে আমরা কি ক্যালকুলেট করলাম, কিন্তু আমাদের স্বল্প মেয়াদী যে ঋণটা আছে সেই ক্যালকুলেশনটা আমরা হিসাবে আনি না। যার কারণে দেখা যাচ্ছে কি আমার যে মূলধন ব্যয়টা দেখাই সেটা প্রপার বা এক্সাক্ট রেজাল্ট নাও হতে পারে। এরপর আমরা যদি এক মালিকানা অংশীদারি বা প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো দেখি, তারা তো শেয়ার বাজারে শেয়ার ইস্যু করতে পারে না। তো দেখা যাচ্ছে কি তাদের মূলধন ব্যয়টা আমরা ওইভাবে ক্যালকুলেট করতে পারি না। এরপরে লভ্যাংশ বৃদ্ধির হার। এখন এক একটা কোম্পানির ক্ষেত্রে এক এক ধরনের লভ্যাংশ বৃদ্ধির হার তারা ব্যবহার করে থাকে। লভ্যাংশ বৃদ্ধির ক্ষেত্রে তারতম্য হতে পারে। এই যে লভ্যাংশ বৃদ্ধির যে তারতম্যটা হচ্ছে যার কারণে দেখা যাচ্ছে আমাদের মূলধন ব্যয়ের পরিবর্তন হচ্ছে। এরপরে ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি। এখন দুই ধরনের ঝুঁকি আছে যেটা আমরা পরবর্তী লেকচারে এটা নিয়ে বিস্তারিত পড়বো, যে ফাইন্যান্সিয়াল রিস্ক কি, বিজনেস রিস্ক কি। এখন এই যে ব্যবসায়িক ঝুঁকি আর আর্থিক ঝুঁকি দুই ধরনের ঝুঁকি, কিন্তু আমরা যখন দেখা যাচ্ছে মূলধন ব্যয়টা নির্ধারণ করি তখন আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল রিস্ক বা বিজনেস রিস্ক আলাদা করে আমরা চিন্তা করি না। আমরা জাস্ট রিস্ক হিসেবে চিন্তা করে আমরা কি করে থাকি, এটা ক্যালকুলেটটা করে থাকি। এরপরে সুদের হার ওঠানামা করতে পারে, আমরা সুদের হার ফিক্সড ধরতে পারি না। কিন্তু দেখা যাচ্ছে কি আমরা যখন মূলধন ব্যয়টা নির্ধারণ করি তখন আমরা একটা ফিক্সড রেটে ইন্টারেস্টটা ক্যালকুলেট করতে পারি, কিন্তু ইন্টারেস্টটা তো সবসময় ফিক্সড থাকবে এমন কোনো কথা নেই। এরপরে দেখেন ইনফ্লেশন রেটটা ওঠানামা করতে পারি। আমি 5.6 ধরে ক্যালকুলেট করছি, সেটা 5 হতে পারে, সেটা 5.4 হতে পারে। এটা তো আমরা একটা অনুমানের উপর ভিত্তি করে ক্যালকুলেটটা করছি। এই যে এইসবের কারণে দেখা যাচ্ছে কি আমাদের কস্ট অফ ক্যাপিটাল যেটা আমরা বের করছি সেটা প্রপার হতেও পারে, প্রপার নাও হতে পারে। এটাকে বলছে যে মূলধন ব্যয় নির্ধারণের সীমাবদ্ধতা বা লিমিটেশন। হ্যাঁ, ইউনিট 3 আলোচনাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন, ইউনিট 3 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা।
আচ্ছা, তাহলে ইউনিট 4-এ চলে আসেন। হ্যাঁ, ইউনিট 4-এ এখন আমরা দেখব হচ্ছে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। তাহলে দেখেন যে ক্যাপিটাল বাজেটিং বা ইনভেস্টমেন্ট ডিসিশন, এই জিনিসটা এখন আমরা আলোচনা করব। আমরা এতক্ষণ কস্ট অফ ক্যাপিটালে ছিলাম, যে মূলধনের ব্যয়, যে মূলধন সংগ্রহ করছি, এই সংগ্রহের ফলে আমার যে ব্যয়টা হচ্ছে সেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি। এখন আমরা দেখব হচ্ছে মূলধন বাজেটিং। তাহলে মূলধন বাজেটিংটা কি? মূলধন বাজেটিং হচ্ছে যে অস্থায়ী সম্পত্তি ক্রয় এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি মূলধন বাজেটিং। স্থায়ী সম্পত্তি ক্রয় এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি মূলধন বাজেটিং। আর আপনারা একটা ইনফরমেশন খাতায় নোট করে নেন যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক আরেকটা ব্যাংকে অনুমোদন দেয়, যেটার নাম হচ্ছে সিটিজেন ব্যাংক। এই সিটিজেন ব্যাংক বাংলাদেশে অনুমোদন পাওয়ার ফলে বাংলাদেশে বর্তমানে ব্যাংকের সংখ্যা হচ্ছে 61টি। এটা একটু খাতায় লিখে নেন, এটা রিসেন্ট ফাইন্যান্সিয়াল নলেজ, হয়তো পরীক্ষায় থাকতেও পারে, যে বাংলাদেশে সর্বশেষ অনুমোদন প্রাপ্ত ব্যাংক সিটিজেন ব্যাংক। বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা বর্তমানে 61টি। বাংলাদেশে বর্তমানে মোট ব্যাংক 61টি। সর্বশেষ অনুমোদন প্রাপ্ত ব্যাংক সিটিজেন ব্যাংক। সর্বশেষ অনুমোদন প্রাপ্ত ব্যাংক সিটিজেন ব্যাংক। বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা 61টি। হ্যাঁ, এখন আমরা মূলধন বাজেটিং এ ছিলাম। তাহলে মূলধন বাজেটিং এ বলছে যে স্থায়ী সম্পত্তি ক্রয় এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াকে আমরা বলছি মূলধন বাজেটিং। আমরা যদি কোনো একটা জায়গায় লং টার্ম ইনভেস্ট করে থাকি, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, এই যে বিনিয়োগটা যখন আমরা গ্রহণ করব, এই বিনিয়োগ গ্রহণ করতে গেলে আমরা সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়াটা অবলম্বন করি, সেটাকে আমরা বলছি মূলধন বাজেটিং। আবার আমরা যখন একটা ফিক্সড অ্যাসেট ক্রয় করে থাকি, যেমন একটা কোম্পানি তার প্লান্ট কিনলো বা প্রপার্টি কিনলো, এখন দেখা যাচ্ছে 50 বছর 100 বছর চিন্তা করে সেই প্রপার্টিটা কিনছে, তাহলে কেনার আগে সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা অবলম্বন করছে, সেটাকে আমরা বলছি মূলধন বাজেটিং। এখন এই মূলধন বাজেটিং এ যাওয়ার আগে আমাদেরকে প্রকল্পের ধারণাটা একটু দেখতে হবে, যে প্রকল্পগুলো কিরকম। হ্যাঁ, এখানে দেখেন যে একটা দিল হচ্ছে স্বাধীন প্রকল্প। স্বাধীন প্রকল্পটা কি? যে প্রকল্প বিনিয়োগ করার ফলে অন্য প্রকল্পকে প্রভাবিত করবে না, সেটাকে বলছে স্বাধীন প্রকল্প। যেমন ধরেন আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, এখন এই 5 লক্ষ টাকা আপনি বিনিয়োগ করছেন, হয় আপনি মুরগির ফার্ম দিতে পারেন, অথবা আপনি একটা ফার্মাসির দোকান দিতে পারেন। তাহলে এখানে ফার্মাসির দোকান আর মুরগির ব্যবসায়ের ক্ষেত্রে এই দুইটা বিজনেসে কোনোটার সাথে কারো কোনো সম্পর্ক নেই। এটাকে বলছে যে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট বা স্বাধীন প্রকল্প। এখানে আরেকটা ইনফরমেশন থাকবে যেটা এখানে নাই, সেটা আপনি লিখে নেন অধীন প্রকল্প। স্বাধীন প্রকল্প সেটি আরেকটা ইনফরমেশন নাই, যেটা হচ্ছে অধীন প্রকল্প, যেটা আপনি আরেকটা অপশনে লিখে রাখেন যে অধীন প্রকল্প। তাহলে স্বাধীন প্রকল্প হচ্ছে ওই প্রকল্পটা যেটা একটা প্রকল্পে বিনিয়োগের ফলে আরেকটা প্রকল্পকে প্রভাবিত করে না, সেটাকে আমরা বলছি স্বাধীন প্রকল্প। আর অধীন প্রকল্প বলছে যে ডিপেন্ডেন্ট প্রজেক্ট, যখন আমরা একটা প্রকল্পে বিনিয়োগ করি, সাথে সাথে আরেকটা প্রকল্পে যখন আমাদের বিনিয়োগের প্রয়োজন হয়, তখন সেটাকে আমরা বলছি অধীন প্রকল্প। সে ফর এক্সাম্পল, ধরেন আপনি একটা গাড়ি ক্রয় করবেন 12 লক্ষ টাকা দিয়ে, আপনার গাড়ির প্রাইস হচ্ছে 12 লক্ষ টাকা। এখন এই 12 লক্ষ টাকা আপনি ক্রয় করার ফলে এখন আপনাকে গাড়িটা সচল রাখতে গেলে প্রতিদিন আপনাকে পেট্রোল বা ডিজেল কিনতে হবে। প্রতিদিন আপনাকে গাড়িটা যখনই আপনি রাস্তায় বের করেন, তার মানে আপনার ফুয়েল দরকার, ডিজেল বা পেট্রোল দরকার। পেট্রোল বা ডিজেল ছাড়া গাড়ি চলবে না। তার মানে কি, আপনি গাড়ি ক্রয় করতে গেলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে কি, আমাকে ফুয়েলও কিনতে হবে, আমাকে ফুয়েলও কিনতে হবে। তার মানে কি, এই যে গাড়ির সাথে ফুয়েল ডিপেন্ডেন্ট, নির্ভর, তার মানে অধীন, একটা আরেকটার সাথে সম্পর্ক, আপনি বাদ দিতে পারবেন না। আপনি যদি গাড়ি কিনেন যে না আমি ডিজেল কিনবো না, আমি পেট্রোল কিনবো না, হবে না, আপনার গাড়ি চলবে না। তার মানে কি, আপনি এই প্রকল্পে ইনভেস্ট করতে গেলে এই প্রকল্পটাতেও আপনাকে ইনভেস্ট করতে হবে, সেটাকে আমরা বলছি অধীন প্রকল্প বা ডিপেন্ডেন্ট প্রজেক্ট। আরেকটা বলছে যে পরস্পর বর্জনশীল প্রকল্প বা মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। এটা কি? পরস্পর বর্জনশীল প্রকল্প বা মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে যখন আমরা একটা প্রকল্প গ্রহণ করব, তখন আরেকটা প্রকল্প আমাকে ছেড়ে দিতে হবে। এই ধরনের প্রকল্পটাকে বলছে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, পরস্পর বর্জনশীল। একটা প্রকল্প গ্রহণ করলে আরেকটা ছেড়ে দিতে হয়। যেমন ধরেন আপনার 1 কাঠা জমি আছে, এই 1 কাঠা জমিতে আপনি হয় ধান চাষ করতে পারেন, হয় গম চাষ করতে পারেন। আপনি যদি ধান চাষ করেন তো গম আপনাকে ছেড়ে দিতে হয়, আপনি যদি গম চাষ করেন ওই জমিতে আপনি আর ধান চাষ করতে পারেন না।
আপনাকে ধান চাষ ছেড়ে দিতে হয়। এট এ টাইম একই মুহূর্তে আপনি হয় ধান চাষ করতে পারেন, না হয় গম চাষ করতে পারেন, কারণ আপনার রিসোর্স লিমিটেড। তাহলে এই জন্য এটাকে বলছে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট বা পরস্পর বর্জনশীল প্রকল্প। তাহলে আমরা তিনটা প্রকল্প পেলাম। স্বাধীন প্রকল্প হচ্ছে ওই প্রকল্প যে প্রকল্প একটা প্রকল্প আরেকটাকে নির্ভর করবে না, আর অধীন প্রকল্প হচ্ছে একটা প্রকল্প আরেকটার সাথে নির্ভরশীল। আর পরস্পর বর্জনশীল প্রকল্প হচ্ছে কি, যখন একটা প্রকল্পে আমরা বিনিয়োগ করব তখন আরেকটা প্রকল্প আমাকে ছেড়ে দিতে হবে, সেটাকে আমরা বলছি পরস্পর বর্জনশীল প্রকল্প বা মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। এখন হচ্ছে প্রকল্পের শ্রেণী বিভাগ, যে আমরা প্রকল্পগুলোকে, হ্যাঁ এখন দেখেন যে প্রকল্পের শ্রেণী বিভাগটা আমরা দেখলাম এতক্ষণ, যে এখানে একটু শীটে ভুল করছে। প্রকল্পের শ্রেণী বিভাগ যেটা আমরা এতক্ষণ ধরে পড়েছি সেগুলো হচ্ছে প্রকল্পের শ্রেণী বিভাগ, যে স্বাধীন প্রকল্প, অধীন প্রকল্প, পরস্পর বর্জনশীল প্রকল্প। এই যে এই হেডিংটা হবে হচ্ছে যে মূলধন বাজেটিং এর প্রয়োজনীয়তা, যে আমরা কেন মূলধন বাজেটিং করে থাকি। আপনারা একটু কারেক্ট করে নেন, এডিট করে নেন। প্রকল্পের শ্রেণী বিভাগ আমরা আগে যে আলোচনাটা করেছি স্বাধীন, অধীন, পরস্পর, সেটা হচ্ছে প্রকল্পের শ্রেণী বিভাগ। আর এখানে যে অপশন দিয়ে যেটা স্টার্ট হচ্ছে সেটা হবে হচ্ছে আপনার মূলধন বাজেটিং এর প্রয়োজনীয়তা, আমরা কেন মূলধন বাজেটিং করে থাকি। একটু এডিট করে রাখেন, সবাই খাতায় তুলে রাখেন, নাহলে আবার আপনি পরে সমস্যায় পড়বেন। স্টাডি করতে গেলে যখন আপনি শীটটা পড়বেন তখন আপনার একটু সমস্যা হয়ে যাবে। তাহলে প্রকল্পের শ্রেণী বিভাগটা কেটে দিয়ে সে জায়গায় হবে হচ্ছে মূলধন বাজেটিং এর প্রয়োজনীয়তা। আর ওই যে স্বাধীন প্রকল্প, পরস্পর বর্জনশীল প্রকল্প, তার উপরে লিখে রাখেন যে এটা হচ্ছে প্রকল্পের শ্রেণী বিভাগ। তাহলে এখন আমরা দেখবো যে মূলধন বাজেটিংটা কেন করি। নতুন বিনিয়োগ সিদ্ধান্ত, আমি যখন একটা বিনিয়োগ গ্রহণ করব, সেই বিনিয়োগ গ্রহণের ক্ষেত্রে আমাকে মূল্যায়ন করতে হবে মূলধন বাজেটিংটা, যে আমার বিনিয়োগটা আমার জন্য লাভজনক কিনা, বা আমার ক্ষেত্রে এক্ষেত্রে আমার রিস্কটা কিরকম, ঝুঁকিটা কিরকম সেক্ষেত্রে। এরপরে সম্পত্তি প্রতিস্থাপন, আমি নতুন কোন একটা সম্পত্তি ক্রয় করব দীর্ঘমেয়াদের জন্য, সেক্ষেত্রে এই সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে দেখতে হবে আমার সম্পত্তিটা আমার জন্য লাভজনক হবে কিনা, বা এটা আমার প্রতিষ্ঠানের জন্য কাজ দিবে কিনা। যেমন ধরেন আপনার ধরেন দেখা যাচ্ছে আপনাকে এই জিনিসটা চিন্তা করতে হবে যে আপনি সব সময় এমন ভাবে আপনাকে প্রকল্পটা বা সম্পত্তিটা ক্রয় করতে হবে যাতে আপনার ব্যয়টা সবচেয়ে কম হয়ে থাকে। এখন খেয়াল করেন যে আপনি একটা সিজনাল বিজনেস করেন। সিজনাল বিজনেস বলতে ধরেন আপনি শীতকালে ভাপা পিঠার ব্যবসা করেন, আবার হচ্ছে গরমকালে আপনি আইসক্রিম বিক্রি করেন। তাহলে আর বিজনেসটা হচ্ছে সিজনাল। এখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনি শীতকালে একরকম ব্যবসা করেন, আপনি গরমকালে আরেক রকম ব্যবসা করেন। তার মানে কি আপনি লং টাইম ব্যবসাটা করতে পারেন না। এক্ষেত্রে এখন যদি আপনি কোনো একটা অ্যাসেট ক্রয় করেন, আপনাকে চিন্তা করতে হবে যে আপনার ব্যবসায় ডিউরেশনটা কেমন। যেমন ধরেন আপনি 12 মাস আইসক্রিম বিক্রি করেন না, তাহলে এখন যদি আপনি শীতকালে আইসক্রিম কিনে রাখেন, এই যে এখন যে পরিমাণ শীত পড়ছে বা শীত পড়বে, ধরেন দেশের উত্তরবঙ্গে শীত পড়ছে ধরেন 7 ডিগ্রি সেলসিয়াস, এখন সেখানে আপনি আইসক্রিম বিক্রি করার জন্য আইসক্রিমের মেশিন কিনে নিয়ে সেখানে রাখলেন, বা একটা আইসক্রিমের ফ্রিজ কিনে আইসক্রিম সেল করছেন সেখানে গিয়ে, তার মানে আপনার তো সেল হবে না। তার মানে সিজনের উপর ডিপেন্ড করতেছে। তাহলে আপনি যখন একটা সম্পত্তি প্রতিস্থাপন করবেন, অবশ্যই আপনার ব্যবসায়ের ডিউরেশনটা দেখতে হবে। আপনার ব্যবসায়ের ডিউরেশনটা দেখে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই জিনিসটা আপনি কিভাবে করবেন? অবশ্যই ক্যাপিটাল বাজেটিং এর মাধ্যমে। এরপরে ব্যবসায়ের সম্প্রসারণ, আপনি আপনার ব্যবসাটা বড় করতে চাচ্ছেন, তাহলে বড় করতে চাইলে অবশ্যই আপনাকে দেখতে হবে। যেমন ধরেন আপনি ফর এক্সাম্পল যদি একটা ব্যবসা করেন, যেমন ধরেন গুলিস্তানে এক স্টাইলে ব্যবসা হচ্ছে, বসুন্ধরা সিটিতে আরেক স্টাইলে ব্যবসা হচ্ছে। দুইটাই ধরেন দুইটা শার্ট, হ্যাঁ সেম শার্ট, সেম কোয়ালিটি, একদম সেম কোয়ালিটি। এখন বসুন্ধরাতে দেখা যাচ্ছে সেই শার্টের প্রাইসটা অনেক বেশি, আবার হচ্ছে কি গুলিস্তানে সেই শার্টের প্রাইসটা অনেক কম। তাহলে এখন আপনি যখন ব্যবসা সম্প্রসারণ করতে যাবেন, তখন আপনাকে বিজনেস এনভায়রনমেন্টটা দেখতে হবে, আপনার ব্যবসার পরিবেশটা কেমন, এবং আপনার ভোক্তা কারা, আপনার কনজিউমার কোন লেভেলের। এই জিনিসগুলো দেখে আপনাকে কি করতে হবে, আপনার ব্যবসাটা বাড়াতে হবে বা কমাতে হবে। তাহলে এটা করতে গেলে অবশ্যই আপনাকে কি দরকার, আপনাকে মূলধন বাজেটিং করতে হবে। মূলধন বাজেটিং এর উপর ভিত্তি করে আপনাকে এই ক্যালকুলেশনটা করতে হবে। ইউনিট 4 এ কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইউনিট 4। ওকে, এখন চলে আসি আমরা ইউনিট 5 এ।
ইউনিট 5-এ যেটা বলছে যে মূলধন বাজেটিং এর প্রক্রিয়া বা পদক্ষেপ, যে আমরা মূলধন বাজেটিং যে করব তখন আমরা কিভাবে সেটা করি বা এটার প্রসেসটা কি। এটার 1 নাম্বার প্রসেস হচ্ছে প্রকল্প প্রণয়ন। হ্যাঁ, প্রথমে আপনাকে কি করতে হবে, আপনাকে প্রকল্প দাঁড় করাতে হবে। যেমন আপনি চাচ্ছেন ফার্মাসি বিজনেস করতে, আপনি চাচ্ছেন খামার দিতে, মুরগির ফার্ম দিতে, আপনি চাচ্ছেন গরুর ফার্ম দিতে, আপনি চাচ্ছেন অন্য কিছু একটা করতে, তাহলে এই যে প্রত্যেকটা ইচ্ছাই হচ্ছে আপনার এক একটা প্রজেক্ট বা প্রকল্প। এই যে আপনাকে প্রথমে করতে হবে কি আমি কি করব, হোয়াট ক্যান আই ডু, এটা হচ্ছে আপনার, বা হাউ ক্যান আই ডু, এই যে আমি কি করব কিভাবে করব, এই যে আপনাকে প্রজেক্ট, এই জিনিসটা হচ্ছে প্রকল্প প্রণয়ন। এখন এই প্রকল্প প্রণয়ন করার পরে ধরেন আপনি 3টা প্রজেক্ট নিলেন, একটা হচ্ছে আপনি ফার্ম দিতে পারেন, মুরগির ফার্ম, একটা হচ্ছে ফার্মাসি বিজনেস দিতে পারেন, একটা হচ্ছে মুদির দোকান দিতে পারেন। এই যে প্রকল্প আপনি প্রণয়ন করেছেন, এখন প্রকল্পগুলোকে আপনি মূল্যায়ন করবেন যে আপনার ফার্মে যদি ফার্মাসি বিজনেস দেন সেক্ষেত্রে আপনার রিস্ক কেমন, আপনি যদি মুরগির ফার্ম দেন সেক্ষেত্রে আপনার রিস্ক কেমন, আপনি যদি মুদির দোকান দেন সেক্ষেত্রে আপনার রিস্ক কেমন, আপনি ফার্মাসি থেকে আপনি কিভাবে রিটার্নটা পাচ্ছেন, কি পরিমাণ, আপনি মুদির দোকান থেকে কি পরিমাণ রিটার্ন পাচ্ছেন, আপনি মুরগির ফার্ম থেকে কিভাবে রিটার্ন পাচ্ছেন, কতটুকু রিটার্ন পাচ্ছেন, এই যে মূল্যায়নটা, এটাকে আমরা বলছি প্রকল্প মূল্যায়ন। এরপরে এই 3টা প্রকল্প মূল্যায়ন করার পরে আপনি এখান থেকে নির্বাচন করবেন, প্রকল্প আপনি নির্বাচন করবেন যে না আমি কোন প্রকল্পটা অ্যাকসেপ্ট করব, কোন জায়গায় আমি কোনটা আমার জন্য ভালো হয় সেটা আপনি দেখবেন। 3rd নাম্বার স্টেপটা হচ্ছে প্রকল্প নির্বাচন, হ্যাঁ সিলেকশন। এরপরে আপনি প্রকল্প নির্বাচন করে দেখলেন যে আপনার সবচেয়ে সুবিধা হচ্ছে ফার্মাসি বিজনেস। এখন এই ফার্মাসি বিজনেস নির্বাচন করে এবার সেটাকে আপনি বাস্তবায়ন করবেন। কিভাবে বাস্তবায়ন করবেন, আপনি ওষুধ কোম্পানির থেকে ওষুধ ক্রয় করে নিয়ে আসবেন, ফার্নিচার কিনবেন, ফার্নিচার কিনে বিজনেসটা আপনি রান করবেন। এটা হচ্ছে আপনার প্রকল্প বাস্তবায়ন। এরপরে বছর শেষে গিয়ে আপনি এবার দেখবেন প্রকল্প পুনঃবাস্তবায়ন, মানে বছর শেষে এবার আপনি দেখবেন যে আপনি যে রিটার্নটা আশা করেছিলেন তার সাথে প্রকৃতপক্ষে যে রিটার্নটা আপনি পাচ্ছেন তার সাথে আপনার মিল করে কিনা বা কতটুকু ব্যবধান, এটাকে বলছে প্রকল্প পুনর্মূল্যায়ন। হ্যাঁ, মূলধন বাজেটিং এর ক্ষেত্রে আমাদেরকে মূলধন বাজেটিং এর গুরুত্বটা আমরা একটু আগে বলেছি। এরপরে হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্তের প্রকারভেদটা আমরা দেখব যে কিভাবে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করে থাকি। যেমন একটা হচ্ছে গ্রহণ বর্জন সিদ্ধান্ত, যে আমরা অ্যাকসেপ্ট করলাম বা রিজেক্ট করলাম। যেমন আমরা ওই প্রকল্পটাকে অ্যাকসেপ্ট করি যেটাতে আমার রিটার্নটা সবচেয়ে বেশি হয়, আমরা ওই প্রকল্পটাকে রিজেক্ট করি যেটাতে আমার রিটার্নটা সবচেয়ে কম হয়। তাহলে আমি এমন প্রকল্প অ্যাকসেপ্ট করব যেটাতে আমার রিটার্নটা সবচেয়ে বেশি হবে এবং আমার রিস্কের পরিমাণ বা ব্যয়ের পরিমাণটা কম হবে, এটাকে বলছে গ্রহণ বর্জন সিদ্ধান্ত। এরপরে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, ওই যে পরস্পর বর্জনশীল, একটা প্রকল্প গ্রহণ করলে আরেকটা প্রকল্প ছেড়ে দিতেই হবে, কোনো মানে আমি 2টা প্রকল্প একসাথে পারবো না এবং সুযোগ নেই। কেন সুযোগ নেই প্রশ্ন আসতে পারে, কেন পারি না, কারণ হচ্ছে উই হ্যাভ লিমিটেড রিসোর্স, আমার সম্পদ সীমাবদ্ধ। যেমন আমার জমি আছে 1 কাঠা, তাহলে 1 কাঠায় আমি ইচ্ছা করলে ধান গম একসাথে পারছি না, একটা করলে একটা ছেড়ে দিতে হচ্ছে, এটাকে বলছে পরস্পর বর্জনশীল, এই ডিসিশনটাকে বলছে পরস্পর বর্জনশীল সিদ্ধান্ত। মূল এখন হচ্ছে মূলধন রেশনিং। মূলধন রেশনিংটা আপনাকে বুঝতে হবে। মূলধন রেশনিংটা কি, ধরেন আপনার হাতে 5 লক্ষ টাকা আছে, এখন এই 5 লক্ষ টাকা দিয়ে আপনি 3টা ব্যবসায়ের চিন্তা করলেন। কি কি চিন্তা করলেন, এই যে 5 লক্ষ টাকা দিয়ে একটা ফার্মাসি বিজনেস দিতে পারেন, 5 লক্ষ টাকা দিয়ে একটা মুরগির ফার্ম দিতে পারেন, 5 লক্ষ টাকা দিয়ে আপনি একটা মুদির দোকান দিতে পারেন। এখন এই 3টা প্রজেক্ট থেকে এখন আপনার হাতে আছে কিন্তু 5 লক্ষ টাকাই, তাহলে 3টাতে আপনি ইনভেস্ট করতে পারছেন না। এখন আপনাকে এমন একটা প্রজেক্টে ইনভেস্ট করতে হচ্ছে যেখানে আপনার রিটার্নটা বেশি হয়, এই প্রক্রিয়াটাকে বলছে মূলধন রেশনিং। অর্থাৎ মূলধন রেশনিং হচ্ছে মূলধন বাজেটিং এর এমন একটা পদ্ধতি যেখানে মূলধন সীমাবদ্ধতার কারণে সবগুলো প্রকল্পে বিনিয়োগ করতে না পারার কারণে সর্বোত্তম বিকল্প গ্রহণ করার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলছি মূলধন রেশনিং। হ্যাঁ, ইউনিট 5 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইউনিট 5-এ কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা মূলধন বাজেটিং এর পদ্ধতিটা দেখব, যে মূলধন বাজেটিংটা আমরা কিভাবে করতে পারি।
কিভাবে আমরা ক্যাপিটাল বাজেটিংটা করব, মানে পদ্ধতিগুলো, যে আমরা কোন কোন স্টেপগুলো ফলো করব সেটা আমরা দেখব, কোন কোন পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের মূলধন ব্যয়টা নির্ধারণ করতে পারি। হ্যাঁ, প্রথমে দেখেন যে বাট্টাকৃত পদ্ধতি, যেমন সনাতন পদ্ধতির মধ্যে যেমন বলছে যে গড় মুনাফা হার, যে এভারেজ রেট অফ রিটার্ন, এটা আমরা কিভাবে বের করে থাকি? আমরা কোম্পানির যে নেট ইনকামটা আছে, ধরেন কোম্পানির নেট ইনকাম হচ্ছে 15,000 টাকা, কোম্পানির এভারেজ নেট ইনকাম, অর্থাৎ ধরেন কোম্পানি 5 বছর ধরে তার নেট ইনকাম হচ্ছে, ধরেন প্রথম বছর 10,000, পরের বছর 20,000, পরের বছর 30,000, পরের বছর 40,000। আপনাকে কিন্তু এভাবে কোনো ম্যাথ করতে দিবে না, আমি বেসিকটা বোঝার জন্য এটা বলছি। ধরেন আপনার বিগত বছরের 5 বছরের ইনকাম হচ্ছে 1 লক্ষ টাকা। এখন এই 1 লক্ষ টাকাকে আমি যদি 5 বছর দ্বারা ভাগ করি, তাহলে প্রত্যেক বছরে গড়ে আপনার ইনকাম কত? 20,000 টাকা। তাহলে এটাকে বলছি যে এভারেজ রিটার্ন বা এভারেজ নেট ইনকাম 20,000 টাকা। এখন এই 20,000 টাকাকে যখন আপনি এভারেজ ইনভেস্টমেন্ট, যেমন ধরেন আপনি প্রথম বছর ইনভেস্ট করেছেন 1 লক্ষ টাকা, দ্বিতীয় বছর ইনভেস্ট করেছেন আপনি 2 লক্ষ টাকা, তাহলে এভারেজ করলে, দুইটার গড় করলে 2 যোগ 1 3 লাখ, 3 লাখকে যখন আমি 2 দ্বারা ভাগ করছি পাচ্ছি 1.5 লাখ। তাহলে এখন আমি যখন নেট ইনকামকে যখন এভারেজ ইনভেস্টমেন্ট দ্বারা ভাগ করছি, তখন আমরা যেটা পাই সেটা হচ্ছে গড় মুনাফার হার। এই এআরআর এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না, মানে এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেবল না, কারণ এখানে অর্থের সময় মূল্য বিবেচনা করা হয় না, এখানে কোনো ঝুঁকি বিবেচনা করা হয় না। আমরা যখন গড় মুনাফার হার এই যে সূত্রটা যে করলাম, এখানে দেখেন তো কোনো ধরনের মূলধন ব্যয় বিবেচনা করা হয়েছে কিনা? হয় নাই। এখানে কোনো ধরনের টাইম ভ্যালু, অর্থের সময় মূল্য হয় নাই। এখানে কোনো ধরনের আপনার হচ্ছে ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে? হয় নাই। তার মানে গড় মুনাফার হার এটা হচ্ছে অ্যাকাউন্টিং একটা সনাতন পদ্ধতি, এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেবল না। এরপরে হচ্ছে পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ডটা বলা হচ্ছে যে আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন সেটা কত সময়ে আপনি ফিরে পাচ্ছেন, সেটাকে আমরা বলছি পেব্যাক পিরিয়ড। এখন সেটা কিরকম, যেমন একটা এক্সাম্পল দিয়ে আপনি বোঝার চেষ্টা করেন। ধরেন আপনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, তার মানে আজকে আপনার পকেট থেকে 1 লক্ষ টাকা চলে গেল। এখন দেখা যাচ্ছে কি প্রত্যেক বছর আপনি ধরেন 10,000 টাকা করে রিটার্ন পাবেন। তাহলে এখন দেখেন আপনি প্রথম বছরে 10,000 পাইলেন, পরের বছরে 20,000, তারপরের বছর 10 যোগ হয়ে 30,000, তারপরের বছর 10 যোগ হয়ে 40,000। এভাবে দেখা যাচ্ছে কি আপনি 10 বছরে 1 লক্ষ টাকা পাচ্ছেন। তার মানে কি আপনি আজকে যে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, সে 1 লক্ষ টাকা আপনি কত সময়ে ফেরত পাচ্ছেন সেটাকে আমরা বলছি পেব্যাক পিরিয়ড বা কি পরিশোধ পদ্ধতি। এখন এই পেব্যাক পিরিয়ড এটাতেও কিন্তু আমরা কোনো ধরনের এনপিভি, কোনো ধরনের টাইম ভ্যালু অফ মানি, কোনো ধরনের রিস্ক, এগুলো আমরা কোনো ধরনের মেজার করি না, এগুলো কোনো বিবেচনা করি না। তাহলে পেব্যাক পিরিয়ড এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেবল না। তাহলে পেব্যাক পিরিয়ড কোনটা? যে আমি যে টাকাটা, অর্থটা বিনিয়োগ করছি সেটা যে সময়ের মধ্যে আমি ফেরত পাচ্ছি সেটাকে আমি বলছি পেব্যাক পিরিয়ড। এরপরে হচ্ছে বাট্টাকৃত এনপিভি। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, ক্যালকুলেশন আসবে না, যে দেখেন আপনি ফর্মুলা গুলো দেখেন, যেহেতু ক্যালকুলেটর নাই আপনি এখানে মানে আপনাকে ম্যাথ দিবে না, তবে খুব বেসিক কোয়েশ্চেন করতে পারে। এনপিভি হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লো মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো, অর্থাৎ নিট বর্তমান মূল্য সমান হচ্ছে আজকে আমি যে যে বর্তমান মূল্যের যে অর্থটা আমি পাচ্ছি তার আজকের বর্তমান মূল্য, এবং যে অর্থটা আমি আজকে বিনিয়োগ করে দিচ্ছি তার মূল্য, এই দুইটাকে যখন আমরা মাইনাস করি তখন আমরা যেটা পাই সেটাকে বলছি এনপিভি। এখন আমার যখন এনপিভিটা 0-র চেয়ে বেশি হয় তখন আমি প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব, আর এনপিভিটা যদি নেগেটিভ হয় অর্থাৎ মাইনাস হয় তখন আমি সেটাকে রিজেক্ট করব। কিভাবে সেটা আমরা একটু দেখি। বোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা? আমাকে একটু কনফার্ম করবেন। বোর্ডটা কি দেখছেন আপনারা? হ্যাঁ, ধরেন আপনি হচ্ছে যে অর্থটা ইনভেস্ট করছেন, ধরেন আপনি 10 টাকা ইনভেস্ট করছেন, এখন এই 10 টাকা থেকে আপনি 12 টাকা রিটার্ন পাচ্ছেন। তাহলে এখন ধরেন দেখা যাচ্ছে কি আপনি আজকে ইনভেস্ট করছেন 10 টাকা, এই টাকাটা আপনি আজকে ইনভেস্ট করে দিচ্ছেন, তাহলে এই 10 টাকা আপনার জন্য কি প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো, মানে আজকে 10 টাকা আপনার কাছ থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, এরপরে হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো। এরপরে দেখা যাচ্ছে কি আপনি ক্যালকুলেশন করে দেখলেন যে যে টাকাটা আপনি পাচ্ছেন, যে অর্থটা আপনি এই 10 টাকায় বিনিয়োগ করার ফলে যে অর্থটা পাবেন
তার আজকের মূল্য হচ্ছে 12 টাকা। এখন এটা হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো, ও এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লো। এখন আমি যখন এনপিভি বের করছি তখন আমি কি করছি, যে 12 থেকে 10টা মাইনাস করে দিচ্ছি, তাহলে আমি কি পাচ্ছি 2 টাকা। তাহলে আমার এনপিভিটা পজিটিভ। তার মানে কি আমি তাহলে এই প্রকল্পটা অ্যাকসেপ্ট করব। কেন অ্যাকসেপ্ট করব? আমার প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লো থেকে প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো মাইনাস করার পরে আমি যে ফিগারটা পাচ্ছি সেটা পজিটিভ, তার মানে আমার 2 টাকা লাভ হবে। আবার যদি এটা যদি নেগেটিভ হয়ে যেত তাহলে কি, যেমন ধরেন এটা যদি এরকম হতো যে আমার এনপিভি প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লো 8 টাকা, প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো 10 টাকা, তাহলে আমার -2 -2, তাহলে আমি প্রজেক্টে ইনভেস্ট করলে আমার জন্য লস হবে। এটাকে বলছে এনপিভি। এনপিভি হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি। যতগুলো ক্যাপিটাল বাজেটিং এর পদ্ধতি আছে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে এনপিভি। এই এনপিভিতে আমরা কি মূল্যায়ন করে থাকি? টাইম ভ্যালু অফ মানি মূল্যায়ন করে থাকি, এনপিভিতে আমরা নগদ প্রবাহ মূল্যায়ন করে থাকি, এনপিভিতে আমরা রিস্ক রিটার্ন মূল্যায়ন করে থাকি। এই জন্য এটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি। তাহলে এনপিভিটা আমরা কিভাবে ক্যালকুলেট করে থাকি? এনপিভিতে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লো মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো, যেটা থাকবে সেটা আমার এনপিভি। যদি এনপিভিটা পজিটিভ হয় তাহলে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি, এনপিভি নেগেটিভ হলে আমরা সেটাকে রিজেক্ট করি। আপনাকে পরীক্ষায় যে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে যে যদি এনপিভি যদি আপনার যদি এনপিভি যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে প্রজেক্ট কি হবে? তাহলে প্রজেক্ট অবশ্যই অ্যাকসেপ্টেড হবে। আবার এনপিভি যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে প্রজেক্ট কি হবে? প্রজেক্ট অবশ্যই রিজেক্টেড হবে। আর এনপিভি পজিটিভ মানে হচ্ছে আমার জন্য আমি কি লাভে আছি, আর এনপিভি নেগেটিভ মানে আমি লসে আছি। এনপিভিতে কি টাইম ভ্যালু অফ মানি মূল্যায়ন করা হয়, এনপিভিতে ক্যাশ ফ্লো মূল্যায়ন করা হয়, এনপিভিতে রিস্ক রিটার্ন মূল্যায়ন করা হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আইআরআর। আইআরআর এ যেটা বলছে সেটা হচ্ছে আইআরআর হচ্ছে কি ইন্টারনাল রেট অফ রিটার্ন, আন্ত আয়ের হার। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা হার যেখানে এনপিভিটাকে জিরো করে দিব, অর্থাৎ এনপিভি পজিটিভও না নেগেটিভও না, এই হারটাকে বলছে আইআরআর। যেমন ধরেন আপনার এনপিভি ধরেন প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লো যত হবে, প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লো 100 টাকা, প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো 100 টাকা, তাহলে এই যে এনপিভি কি হচ্ছে 100 - 100, তাহলে 0। অর্থাৎ আইআরআর হচ্ছে এমন একটা রেট বা এমন একটা হার যেখানে নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহের পরিমাণটা সমান হবে ওই রেটে। ধরেন ইন্টারনাল রেট অফ রিটার্ন যদি 10% হয় তার মানে আমাকে মাথায় রাখতে হবে এই 10% রেটে আমার এনপিভি 0 হবে। অর্থাৎ আন্ত আয়ের হার হচ্ছে এমন একটা হার যেখানে প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লো এবং প্রেজেন্ট ভ্যালু আউটফ্লো দুইটা সমান হবে, অর্থাৎ রেটের পরিমাণটা 0 হবে। এটাকে বলছে আন্ত আয়ের হার পদ্ধতি। ইন্টারনাল রেট অফ রিটার্ন এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেবল না। হ্যাঁ, অনেক প্রতিষ্ঠান এটা করে থাকে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে এনপিভি। হ্যাঁ, এখানে এনপিভি ও আইআরআর এর পার্থক্যটা দেখাচ্ছে যে ওই যে যেটা আমি বললাম যে এনপিভি হচ্ছে কি যে প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লো, অর্থাৎ ভবিষ্যতে প্রাপ্তব্য নগদ অর্থের আজকের মূল্য থেকে আজকের বহিঃপ্রবাহকে মাইনাস করে দিলে যে অর্থটা আমরা পাই সেটাকে বলছি আমরা এনপিভি। আর আন্ত আয়ের হার হচ্ছে এমন একটা হার যেখানে এনপিভি 0 হবে, এনপিভির পরিমাণ সমান হবে। হ্যাঁ, নিট বর্তমান মূল্য হচ্ছে একটা অ্যাবসলিউট ভ্যালু, আর আন্ত আয়ের হার হচ্ছে এটা একটা আমরা অনুমান করে নিই, এটা রিলেটিভ ভ্যালু, এটা শিওর না, আমি বলতে পারবো না যে এত টাকা, দেখা যায় কি বা এই পরিমাণ রেট আমরা একটা আইডিয়ার উপর ভিত্তি করে। আর আমরা নিট বর্তমান মূল্যটাকে অর্থের বিনিময়ে প্রকাশ করি, কিন্তু আন্ত আয়ের হারটাকে আমরা রেটে প্রকাশ করি। আর এনপিভি ক্যালকুলেশনটা আইআরআর চেয়ে সহজ হয়ে থাকে, আইআরআর এর ক্যালকুলেশনটা জটিল হয়ে থাকে। এনপিভির ক্যালকুলেশনটা বাস্তবসম্মত বেশি, আইআরআর এর ক্যালকুলেশনটা অনুমান নির্ভর, অনেকটা অনুমানের উপর ভিত্তি করে। হ্যাঁ, নিট বর্তমান মূল্য আর আন্ত আয়ের হারের ক্ষেত্রে কোনটি ভালো? নিট আমরা যদি অ্যানালাইসিস করে দেখি তাহলে এনপিভি এবং আইআরআর এর মধ্যে অবশ্যই এনপিভি ভালো, কারণ এনপিভি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অ্যাকসেপ্ট আর রিজেক্ট এই জিনিসটা ক্লিয়ারলি প্রকাশ করে যে তিনটা প্রকল্পে আমি বিনিয়োগ করলাম, সেখানে এনপিভি যেটার সবচেয়ে বেশি আমি সেটাতে অ্যাকসেপ্ট করব। এখন সেক্ষেত্রে এটা টাকার অঙ্কে প্রকাশ করে, এটা ক্যালকুলেশন করা সহজ, যার কারণে দেখা যাচ্ছে কি এনপিভিটা অধিক গ্রহণযোগ্য। হ্যাঁ, মূলধন বাজেটিং আর মূলধন রেশনিং। মূলধন বাজেটিং হচ্ছে কি স্থায়ী সম্পত্তি
ও দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পত্তি ক্রয় এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। আর মূলধন রেশনিং হচ্ছে প্রকল্প মূল্যায়ন একটা প্রক্রিয়া, যে আমার হাতে টাকা কম বা 3টা প্রজেক্ট আমার হাতে আছে, এখন যে কোনো একটা প্রকল্পকে আমি গ্রহণ করছি, এই যে আমার মূলধনটাকে আমি কি করছি এখানে খাটাচ্ছি, এটাকে বলছে যে মূলধন রেশনিং। মূলধন বাজেটিং এর আওতাটা অনেক বড়, ক্যাপিটাল রেশনিং বা মূলধন রেশনিং এর আওতাটা অনেক ছোট। মূলধন বাজেটিংটা দীর্ঘমেয়াদী হয়ে থাকে, অনেক বছরের জন্য, এবং প্রসেসটা অনেক বড় হয়ে থাকে, কিন্তু মূলধন রেশনিংটা স্বল্প মেয়াদী হয়ে থাকে। আর মূলধন বাজেটিং এ আমরা কি করে থাকি, যে প্রকল্প গ্রহণ বর্জন, নিট বর্তমান মূল্য সম্পর্কিত অনেকগুলো পদ্ধতিতে আমরা প্রকাশ করে থাকি। আর এখানে আমরা কি করে থাকি, যে সর্বোচ্চ মুনাফা যেটাতে পাওয়া যাবে মূলধন রেশনিং, আমরা সেটাই গ্রহণ করে থাকি। ইউনিট 6 এ কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন। ইউনিট 6 ইউনিট 6 এ যদি প্রশ্ন না থাকে তাহলে আপনারা একটু ওভারঅল শীটটা দেখেন যে কারো কোনো টপিকে প্রশ্ন আছে কিনা বা কোনো কিছু আপনি বুঝেন নাই। পুরা টপিকে কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো জিনিস আপনি বুঝেননি, যদি না বুঝে থাকেন তাহলে আমাকে প্রশ্ন করেন, একদম ইউনিট 1 থেকে ইউনিট 6 পর্যন্ত। আর আপনার যদি প্রশ্ন থাকে তাহলে আপনি আনমিউট করে প্রশ্ন করেন। বাসা বাড়ি কাম করবো, তা করবো না। 18 নাম্বারটা কি আপনার হচ্ছে ইউনিট কত সেটা আমাকে একটু বলেন, কোন ইউনিটের? এখানেই? আচ্ছা, এখানে দেখেন যে বলছে যে নিচের কোনটি গড় মুনাফা হার পদ্ধতির সীমাবদ্ধতা। তো আমি আপনাকে বলেছিলাম যে গড় মুনাফার হারের ক্ষেত্রে আমরা অর্থের সময় মূল্য বিবেচনা করি না, আমরা নগদ প্রবাহ বিবেচনা করি না, আমরা কোনো ঝুঁকি বিবেচনা করি না। এখন দেখেন এই যে এখানে লেখাই আছে যে অর্থের সময় মূল্য বিবেচনা করে না, অপশনটা একদম এক্স্যাক্টলি ওখানে দেয়া আছে। হ্যাঁ, ওভারঅল কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন, যে পুরা লেকচারে 1 থেকে 6 পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা। যেটা করতে হয়েছে আরো আগে কে লাগছে রে? না না অনলাইনে কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন। আমি একেবারে রিজেক্ট করে দিছি ওটা। আনমিউট করে দে। কারো কোনো প্রশ্ন আছে? পুরা শীটে, একদম পুরা শীটটা আপনি একটু দেখে যান। কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন, একদম ফার্স্ট থেকে দেখে যান আপনি। প্রশ্ন যদি থাকে তাহলে আপনি আগে আনমিউট করেন, আনমিউট করে তারপরে প্রশ্ন করেন। আপনি মিউট থেকে প্রশ্ন করলে আপনার প্রশ্ন আমি শুনতে পাবো না। আর প্রশ্ন না থাকলে সেটাও আমাকে একটু কনফার্ম করেন যে প্রশ্ন নাই। ফার্স্ট থেকে একদম দেখে যান আপনি শীটটা। এই যে এখানে মূলধন ব্যয়, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন, থাকলে আমাকে বলেন।
আচ্ছা, পেব্যাকটা হচ্ছে আপনার পেব্যাক পিরিয়ড হচ্ছে যে আমি যে অর্থটা বিনিয়োগ করছি তা যে সময়ে আমি রিটার্ন পাচ্ছি। যেমন ধরেন আমি 1 লক্ষ টাকা বিনিয়োগ করলাম, তো দেখা যাচ্ছে বছর আমি 20,000 করে পাবো। তাহলে এখন 20,000 করে যদি বছরে পাই, তাহলে এই 1 লক্ষ টাকা ফিল আপ হতে আমার কত বছর লাগবে? 5 বছর। তাহলে এই 5 বছর হচ্ছে আমার পেব্যাক পিরিয়ড। অর্থাৎ আমি যে অর্থটা বিনিয়োগ করছি তা যে সময়ে যত বছর আমি ফেরত পাচ্ছি সেটাকে আমরা বলছি পেব্যাক পিরিয়ড। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন। অন্তর্নিহিত ব্যয়টা কি একটু যদি বুঝাই দিতেন। আচ্ছা, অন্তর্নিহিত ব্যয়, জি ইন্ট্রিনসিক অন্তর্নিহিত মূল্য বা ইন্ট্রিনসিক ব্যয়। যেমন ধরেন আপনি যে ব্যয়টা, ধরেন একটা এক্সাম্পল দিই আপনাকে। ধরেন কোম্পানি যে ব্যয়টা কোম্পানিকে করতে হবে, অর্থাৎ কোম্পানি যে ব্যয়টা না করে পারবে না, সেটাকে বলছে আপনাকে যখন আপনি শেয়ার ইস্যু করেন বা বন্ড ইস্যু করেন, এর মধ্যে যে ব্যয়টা আপনাকে বাধ্যতামূলকভাবে করতে হবে সেটাকে বলছে অন্তর্নিহিত ব্যয়। তাহলে অবলেখকের কমিশন এটা অন্তর্নিহিত ব্যয়। হ্যাঁ, অবলেখকের কমিশনটা যদি কোম্পানি যদি সেটা ম্যানেজ করতে পারে তাহলে সেটা অন্তর্নিহিত ব্যয় হবে না, আর যদি কোম্পানি সেটা ম্যানেজ করতে পারে তাহলে অন্তর্নিহিত ব্যয়। জি ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। যেমন ধরেন কোম্পানিকে ডিভিডেন্ড দিতেই হবে বা দিতে হবে এমন কোনো কথা নেই। ফর এক্সাম্পল শেয়ার হোল্ডারদের ব্যয়, শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড, হ্যাঁ, মানে কোম্পানি সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিতেই হবে এমন কোনো কথা নেই। দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু ঋণের ক্ষেত্রে ঋণের সুদ দিতেই হবে। স্যার বুঝছি। আর কারো কোনো প্রশ্ন? ইউনিট 2 তে দেখেন যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। ইউনিট 2 তে দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা। ইউনিট 2 তে কারো কোনো প্রশ্ন আছে কিনা। যদি না থাকে তাহলে ইউনিট 3 তে দেখেন। ইউনিট 3 তে দেখেন। 2 তে যদি না থাকে তাহলে 3 তে দেখেন। 3 তে কারো কোনো প্রশ্ন আছে কিনা। থ্রিতে যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে 4 এ দেখেন। ইউনিট 4 এ কারো কোনো প্রশ্ন আছে কিনা। ইউনিট 4 এ দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা। ফোরে যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে 5 এ দেখেন। 5 এ কারো কোনো প্রশ্ন আছে কিনা।
5-এ কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন। সম্পত্তি প্রতিস্থাপন, যেমন ধরেন আপনার একটা সম্পত্তি আপনি পুনরায় আবার স্থাপন করছেন, সেটাকে বলছে সম্পত্তি প্রতিস্থাপন। ধরেন আপনি একটা ডিপ টিউবওয়েল বসালেন, হ্যাঁ, এখন ডিপ টিউবওয়েলটা ইউজ করার পরে এখন দেখা যাচ্ছে সেটা ড্যামেজ হয়ে গেল, আপনি দেখা যাচ্ছে পুনরায় আবার সেখানে আরেকটা ডিপ টিউবওয়েল বসাচ্ছেন, এটাকে বলছে সম্পত্তি প্রতিস্থাপন। ফাইভে যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে 6-এ দেখেন। হ্যাঁ, 6-এও কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে করেন, না হলে আমাকে জানান যে থাকুক না থাকুক, প্রশ্ন আর আছে কিনা। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমাদের মনে হয় ঠিক আছে, কারো সমস্যা নেই, আমিও মনে করি যে কারো কোনো সমস্যা নেই, আশা করি সবাই বুঝতে পারছে। আর হচ্ছে আপনাদের একটু পরে পরীক্ষা হবে একটা, আপনারা সবাই লাইনে থাকবেন, আপনাদের পরীক্ষা হবে একটা, কেউ বের হবেন না। আমি বলতেছি এখন পরীক্ষা হবে না, এখানে না, তারা হচ্ছে তোমরা সবাই হচ্ছে ব্যাকবোন টিউটরস অ্যাপে তোমাদের যে রিটেন টেস্ট দেওয়ার কথা, হ্যাঁ, রিটেন প্র্যাকটিস ইংলিশ দেওয়া থাকবে, বাংলায় টাইপ করে লিখতে হবে, ওটা একটু দিয়ে দাও, ওটা 2টার ভিতর শেষ হয়ে যাবে, হ্যাঁ, 2টার দিকে তোমরা হচ্ছে এটা দিয়ে দাও, ঠিক আছে, কেউ মিস করো না। জি স্যার, আগে যারা দিছে ওরা তো দিতে হবে না, তাই না না? না 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 না, যারা দিছে আগে তাদের দেওয়ার দরকার নেই। জি তাই নেই তাহলে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি তাহলে কোশ্চেনের ঠিক আছে। অ্যানসার সেশন রাখতে পারেন। জি, আমি কোয়েশ্চেনের আনসার নিয়েছি, আমি সবারই পুরা শীটের আবার ফার্স্ট টু লাস্ট আবার রিভিউ করে কোয়েশ্চেন গুলোর আনসার নিয়েছি। ওকে ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো সমস্যা নাই বললো আর কি। ঠিক আছে। তাহলে আমি আজকের জন্য ওকে। হ্যাঁ রাখিন ভাই, তাইলে আমি আজকের জন্য শেষ করি নাকি? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, বাসায় পড়েন, একটু সাবধানে থাকবেন, স্টে হোম, স্টে সেফ, ইনশাল্লাহ দেখা হবে।